Hello students, welcome back to chemistry classes by Surya sir. আমাদের চলছিল হচ্ছে নিউমেরিক্যালের একটা সেশন যেখানে নিউমেরিক্যালের থ্রু দিয়ে নিউমেরিক্যাল এবং তার পিছনে থাকা সমস্ত কনসেপ্ট গুলো নিয়ে তোমাকে রেডি করা হচ্ছিল যাতে ফাইনালি তুমি একদম বোর্ডের আগে একদম সেইভাবে পুরো একদম জোশের সঙ্গে কনফিডেন্সের সঙ্গে রেডি থাকতে পারো যে কোনো রকমের সিচুয়েশনকে ফেস করার জন্য। সো এটা লড়াইয়ের ময়দান, লড়াই করতে হবে এবং লড়াইতে যে কোনো রকমের সিচুয়েশন আসতে পারে। এই সমস্ত রকমের সিচুয়েশনকে তোমাকে ফেস করার জন্য রেডি থাকতে হবে। কেবলমাত্র কিছু টিপিক্যাল নিউমেরিক্যাল সলভ করে গেলাম তা নয়, নিউমেরিক্যাল এবং তার থ্রুতে তার কনসেপ্টকে জেনে পুরোপুরি ভাবে নিজের গ্রিপে রাখতে হবে যাতে এক্সাম হলে যা ইচ্ছা সিচুয়েশন থাক, যা ইচ্ছা তুমি যেন সেই সিচুয়েশন ওভারকাম করার মতন ক্ষমতা রাখো, তুমি যেন সেই এফিসিয়েন্সিটা দেখাতে পারো এক্সাম হলে যে আননোন, তারপরও সেই আননোনকে তুমি এক্সাম হলে বসে সলভ করে আসতে পারো। তো সেই লেভেলে তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে এবং সেই প্রিপারেশনের জন্যই আজকের ক্লাস তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে, যেখানে অ্যাজ ইউজুয়াল আমরা একই রকম ভাবে নিউমেরিক্যাল গুলোকে অ্যাপ্রোচ করবো এবং তার থ্রু দিয়ে তার পিছনে থাকা কনসেপ্ট গুলোকেও গ্যাদার করে নেবো যাতে কনসেপচুয়ালিও সাউন্ড হয়ে যাও। যে কোনো রকমের নিউমেরিক্যাল দিক তোমাকে কে আটকাবে? তুমি তো দিচ্ছ ওস্তাদের মার, যেটা কিনা সবসময় লাস্ট মোমেন্টেই আসে। তো চলো শুরু করা যাক আজকের ওস্তাদের মার। বলছে Cd2 plus silver giving Cg plus Ag plus। প্রথম কথা ইকুয়েশনটাতে ভুল আছে একটু, ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক আছে। কি আছে সেটা আমরা আস্তে আস্তে দেখব। এই বিক্রিয়াটির সম্ভাব্যতা ব্যাখ্যা করো, যেখানে বলে দিয়েছে E naught of Cd2 plus Cd is equal to minus 0.40 volt and E naught of Ag plus Ag is equal to minus 0.80 volt। সো দুটো ডেটা দিয়ে দিয়েছে, সম্ভাব্যতা জানতে চেয়েছে। সো প্রথম কথা, আমাদের সম্ভাব্যতা কনসেপ্টটা কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রোকেমিস্ট্রির কনসেপ্টই নয়, এটা কিন্তু থার্মোডাইনামিক্স এর কনসেপ্ট, যেটা কিনা ক্লাস 11 এ তোমরা শিখেছো। তো প্রথমে আমাদের কনসেপচুয়ালি বুঝে নিতে হবে যে সম্ভাব্যতা অ্যাকচুয়ালি ব্যাখ্যাটা কেমন করে করা হয়। সম্ভাব্যতা বা ফিজিবিলিটি বা পসিবিলিটি, একটা রিঅ্যাকশন আদৌ হবে কি হবে না সেটা ডিটারমাইন করে কোন ফ্যাক্টর, সেটা 11 এ পড়েছো থার্মোডাইনামিক্সে, গিভস ফ্রি এনার্জি, ডেল্টা জি। এই ফ্যাক্টরটা ডিসাইড করে যে কোনো একটা রিঅ্যাকশন আদৌ হবে কি হবে না। সো গিভস ফ্রি এনার্জি অনুযায়ী এটা হচ্ছে 1 নাম্বার প্রবলেমটা। অ্যাকর্ডিং টু গিভস ফ্রি এনার্জি আমরা জানি ডেল্টা জি এর ভ্যালু যদি নেগেটিভ হয় স্পন্টেনিয়াস হয়, ডেল্টা জি পজিটিভ হলে নন স্পন্টেনিয়াস, আর ডেল্টা জি 0 হলে ইকুইলিব্রিয়ামে থাকে। তাহলে গিভস ফ্রি এনার্জির ইকুয়েশনটা হচ্ছে -nf E naught সেল। এটা হচ্ছে গিভস ফ্রি এনার্জির সঙ্গে E naught সেল, যেটা কিনা ইএমএফ অফ দা সেল প্রমাণ অবস্থায় তার রিলেশন। তাহলে রিলেশনটাতে আমরা দেখতে পাচ্ছি একটা মাইনাস সাইন আছে। সো এখান থেকে আমরা আরামসে বলতে পারি আমাদের কন্ডিশনটা হচ্ছে এরকম, ডেল্টা জি কে নেগেটিভ হতে হবে তবে গিয়ে রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হবে। ডেল্টা জি যদি নেগেটিভ হয় তাহলে রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হবে, মানে সম্ভাব্য হবে, স্পন্টেনিয়াস হবে রিঅ্যাকশন। ডেল্টা জি যদি পজিটিভ হয় তাহলে রিঅ্যাকশন নন স্পন্টেনিয়াস হয়ে যাবে, মানে রিঅ্যাকশনটা হতে চাইবে না, রিঅ্যাকশনটা হতে চাইবে না, নন স্পন্টেনিয়াস। আর ডেল্টা জি যদি 0 হয়, ডেল্টা জি নট 0 মানে রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় আছে, ইকুইলিব্রিয়ামে আছে বা সাম্যাবস্থায় আছে। এটা হচ্ছে ডেল্টা জির কনসেপ্ট, যেটা আমরা 11 এর থার্মোডাইনামিক্সে পড়েছিলাম অ্যাবাউট দ্য ফিজিবিলিটি বা পসিবিলিটি অফ আ রিঅ্যাকশন, অ্যাবাউট দ্য ড্রাইভিং ফোর্স অফ আ রিঅ্যাকশন। আচ্ছা, এবারে এদের মধ্যে রিলেশন হচ্ছে এটা। তাহলে রিঅ্যাকশনকে যদি সম্ভাব্য হতে হয় ডেল্টা জি কে নেগেটিভ হতে হবে, ডেল্টা জি নেগেটিভ হতে হবে, আগে একটা মাইনাস সাইন আছে এখানে, ডেল্টা জি ইজ ইকুয়াল টু নেগেটিভ সামথিং। তার মানেটা দাঁড়াচ্ছে ডেল্টা জি নেগেটিভ হতে হবে তবে গিয়ে রিঅ্যাকশন সম্ভাব্য হবে। তার মানে ডেল্টা জি কে নেগেটিভ হতে গেলে ই নট সেল কে পজিটিভ হতে হবে। ই নট সেল যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ এন পজিটিভ, এফ হচ্ছে 1 ফ্যারাডে পজিটিভ, ই নট সেলের ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে পুরোটা থাকছে পজিটিভ, আগে আছে নেগেটিভ, তার মানে ওভারঅল ডেল্টা জি নট হয়ে যাচ্ছে নেগেটিভ। সো প্রমাণ অবস্থায় গিভস মুক্ত শক্তি তখনই নেগেটিভ হবে এবং তার ফলে রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হবে যখন প্রমাণ অবস্থায় ই নট সেল, যেটা কিনা হচ্ছে তোমার ইএমএফ অফ দা সেল, ইলেকট্রোমোটিভ ফোর্স অফ দা সেল, সেটা পজিটিভ হয়। তাহলে আমাকে এখন বাকি ডেটা থেকে এটা চেক করতে হবে ই নট সেল পজিটিভ কিনা, এটাই চেক করতে হবে ডেটাগুলো থেকে। ই নট সেল পজিটিভ আমি বলবো ডেল্টা জি নেগেটিভ, মানে আমি বলবো রিঅ্যাকশন সম্ভাব্য, পসিবল হবে, ফিজিবল হবে। সো এখন ই নট সেলটা কেমন করে ক্যালকুলেট করে? ই নট সেলের ফর্মুলা কি? ই নট সেল ইজ ইকুয়াল টু হচ্ছে ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড, ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড, এটা হচ্ছে ই নট সেলের ফর্মুলা। এবারে ক্যাথোডে কি রিঅ্যাকশন হয়? ক্যাথোডে হয়
রিডাকশন, অ্যানোডে হয় অক্সিডেশন, এটা আমরা অলরেডি জানি। তাহলে ই নট ক্যাথোডের জায়গায় আমরা কোন ভ্যালুটা পুট করব? সেই ভ্যালুটা পুট করব ইকুয়েশনে যেখানে বিজারণ হচ্ছে বা রিডাকশন হচ্ছে। ই নট অ্যানোডের জায়গায় কোন ভ্যালুটা পুট করব? সেটা যেখানে হচ্ছে অক্সিডেশন হচ্ছে বা জারণ হচ্ছে। অক্সিডেশন রিডাকশনটা বুঝবো কি করে? ইকুয়েশনটাকে ফলো করি তাহলেই বুঝতে পারবো। ইকুয়েশনটা বলছে CD2 প্লাস 2Ag হবে এটা, গিভিং CD প্লাস 2Ag প্লাস, তাহলেই ব্যালেন্স হচ্ছে, রাইট? তাহলে কিন্তু ইকুয়েশনটা ব্যালেন্স হচ্ছে। তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে CD2 প্লাস থেকে CD হয়েছে, মানে এখানে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট হয়েছে, দ্যাট ইজ এই পার্টটাই হচ্ছে রিডাকশন, কারণ ইলেকট্রন অ্যাকসেপ্ট হয়েছে, দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট হয়েছে। CD2 প্লাস দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, দিয়ে CD তৈরি করেছে। অন্যদিকে Ag থেকে Ag প্লাস হয়, Ag থেকে Ag প্লাস হতে একটা ইলেকট্রন লস করতে হয়, কিন্তু এখানে দুটো Ag আছে। Ag থেকে Ag প্লাস হলে 1 ইলেকট্রন লস করতে হয়, কিন্তু 2Ag আছে, তার মানে এখানে ডেফিনেটলি 2 ইলেকট্রন লস হচ্ছে, দ্যাট ইজ এটা অক্সিডেশন হচ্ছে। তার মানে অক্সিডেশন পার্ট কোনটা, রিডাকশন পার্ট কোনটা, সেটা তো আমরা ক্লিয়ারলি জেনে নিলাম। অক্সিডেশন পার্ট হচ্ছে একটা, রিডাকশন পার্ট হচ্ছে একটা। তাহলে এবারে রিডাকশন পোটেনশিয়াল মানে কোনটা হবে? অর্থাৎ ই নট ক্যাথোড, যেখানে কিনা রিডাকশন হয়, সেটা কোনটা হবে? ই নট ক্যাথোড মানে হবে ই নট CD2 প্লাস CD, এটা হবে। ই নট অ্যানোড কোনটা হবে? যেখানে অক্সিডেশন হয়, ই নট অ্যানোড মানে হবে ই নট অক্সিডেশন যেটা হচ্ছে অ্যানোড, Ag প্লাস Ag। তাহলে ই নট ক্যাথোড মাইনাস অ্যানোড, দ্যাট ইজ ই নট সেল। ই নট সেল কি হবে? ই নট CD2 প্লাস CD, যেটা কিনা ই নট ক্যাথোড, মাইনাস ই নট Ag প্লাস Ag। ই নট CD2 প্লাস CD এর ভ্যালু কত? -0.80, সরি -0.40, আর ওটা হচ্ছে -0.80, সেটা হচ্ছে -0.80 ভোল্ট, সরি 40 ভোল্ট, -0.80 ভোল্ট। এই ভ্যালুগুলো পুট করলাম, প্লাস হয়ে যাবে +1.20 ভোল্ট। সো পজিটিভ এসছে ই নট সেল। ই নট সেল পজিটিভ মানে কি? ডেল্টা জি নেগেটিভ হবে, আগে স্টাডি করেছি। আর ডেল্টা জি নেগেটিভ মানেটা কি? ডেল্টা জি নেগেটিভ মানে হচ্ছে রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হবে। তাহলে এই কোশ্চেনটা ছিল হচ্ছে সম্ভাব্যতা সম্পর্কে বলো, তোমাকে বলতে হবে রিঅ্যাকশনটা সম্ভাব্য, অর্থাৎ এই রিঅ্যাকশনটা পসিবল, ফিজিবল বা স্পন্টেনিয়াস। স্বতঃস্ফূর্তভাবে রিঅ্যাকশনটা হবে, রিঅ্যাকশনের সম্ভাব্যতা হচ্ছে স্বতঃস্ফূর্ততা, দ্যাট ইজ স্বতঃস্ফূর্তভাবে রিঅ্যাকশনটা পসিবল হবে। আচ্ছা, ইকুয়েশনে হয়তো আরো একটা পয়েন্ট অ্যাড করতে পারতো, যে এই সেলটা যেটা হবে, এই সেলের কনস্ট্রাকশনটা করে দাও। কনস্ট্রাকশনটা কেমন করে হয়? প্রথমে অ্যানোড, তারপরে সল্ট ব্রিজ, তারপরে ক্যাথোড। অ্যানোডে রিডাকশন, অ্যানোডে অক্সিডেশন হয়, সল্ট ব্রিজ, তারপরে হচ্ছে ক্যাথোড, যেখানে কিনা রিডাকশন হচ্ছে। তাহলে সেল কনস্ট্রাকশনটা কেমন, যদিও দেয়নি কোশ্চেনে, বাট যদি দিত কেমন করে লিখতাম? প্রথমে হবে অ্যানোড। অ্যানোড মানে অক্সিডেশন কোন পার্টে হচ্ছে? অক্সিডেশন মানে লস যে পার্টটায় হয়েছে, লস। তাহলে লস যে পার্টটায় হচ্ছে, একদম বাঁদিকে থাকবে হচ্ছে মেটালটা, তারপরে থাকবে যে সলিউশনটা আছে, যে আয়নটা আছে Ag+। যেহেতু স্ট্যান্ডার্ড কন্ডিশন, তাই ব্র্যাকেটে 1 মোলার লিখে রাখবো, 1 মোলার মানে স্ট্যান্ডার্ড কন্ডিশন। তারপরে এই পার্টটা হয়ে গেল কি? এই পার্টটা হয়ে গেল অ্যানোড, যেখানে কিনা অক্সিডেশন হচ্ছে। অ্যানোড, অ্যানোডে অক্সিডেশন হয়, তাই অ্যানোডটাকে প্রথমে লিখতে হয়। অক্সিডেশন হচ্ছে Ag থেকে Ag+, তাই লিখেছি Ag। Agটা হচ্ছে অ্যানোড ইলেকট্রোডটা, আর অ্যানোড ইলেকট্রোডটা যে ইলেকট্রোলাইটের মধ্যে ডিপ করানো আছে, সেই ইলেকট্রোলাইটটা হচ্ছে Ag+ এর একটা 1 মোলার সলিউশন। একদম ছবি ড্র করো, পুরো সেল পিকচারটাকে মাথায় বসিয়ে দেবো, এমন নয় যে শুধু নিউমেরিক্যালটা করে বেরিয়ে যাবো। পুরো নিউমেরিক্যালটা রেসপেক্টে সেল এবং সেখান থেকে ছবিটা ড্র করে পুরো পিকচারটা তোমার সামনে ক্লিয়ার করে দেবো। এবং এদিকে হচ্ছে CD2 প্লাসের একটা অ্যাকোয়াস সলিউশন আছে, যেটাও কিনা 1 মোলারে আছে, যে অ্যাকোয়াস সলিউশনটার মধ্যে ডোবানো আছে হচ্ছে CD ক্যাথোড। এবং এই দুটো ইলেকট্রোড জয়েন করা আছে, প্যারালাল সাইন যেটা দেওয়া আছে, ডাবল লাইন, ওটা হচ্ছে সল্ট ব্রিজ, তার থ্রু দিয়ে জয়েন হয়ে আছে। এটা হচ্ছে সেলের সংক্ষিপ্ত রিপ্রেজেন্টেশন, সেল রিপ্রেজেন্টেশন। অ্যানোড, তারপরে হচ্ছে সল্ট ব্রিজ, তারপরে হচ্ছে ক্যাথোড। অ্যানোড A, তারপরে সল্ট ব্রিজ B, তারপর হচ্ছে ক্যাথোড C, এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, অ্যানোডে তাহলে লিখেছি প্রথমে কি? প্রথমে একদম বাঁদিকে থাকবে ইলেকট্রোড, তারপরে থাকবে ইলেকট্রোডটা যে ইলেকট্রোলাইটে ডোবানো আছে, দ্যাট ইজ Ag+ এর একটা 1 মোলার সলিউশন। সল্ট ব্রিজের পরে ওদিকে আবার কি থাকবে? ওদিকে একদম এক্সট্রিম রাইটে থাকবে ক্যাথোডটা, যেটা কিনা CD ক্যাথোড। একদম এক্সট্রিম রাইটে থাকবে হচ্ছে CD ক্যাথোড।
আর তার আগে সল্ট ব্রিজের পরে ওখানে থাকবে ক্যাথোড ইলেকট্রোডটা যে ইলেকট্রোলাইটের মধ্যে ডোবানো আছে, যেটা হবে Cd2+ এর কোনো একটা অ্যাকুয়াস সলিউশন 1 মোলার কনসেন্ট্রেশনে। যদি আমরা একটু পিকচার ড্র করার দেখার চেষ্টা করি তাহলে পিকচারটা কেমন দাঁড়াবে, অ্যানোড হচ্ছে লেফট সাইডে থাকবে। সো পিকচার ওয়াইজ হচ্ছে এই একটা কন্টেনার বা বিকার থাকবে যেখানে Ag+ তার একটা 1 মোলার সলিউশন থাকবে, Ag+ এর একটা 1 মোলার সলিউশন থাকবে, এখানে থাকবে হচ্ছে Ag+ ইলেকট্রোলাইটের একটা 1 মোলার সলিউশন, মেবি AgNO3 or সামথিং, যার মধ্যে ডোবানো থাকবে হচ্ছে Ag ইলেকট্রোড যেটা কিনা অ্যানোড, যেখানে কিনা অক্সিডেশন রিঅ্যাকশনটা কি হচ্ছে, Ag ইলেকট্রোডটা Ag অ্যানোডটা ইলেকট্রন লস করছে, দিয়ে Ag+ তৈরি করে সলিউশনে চলে আসছে। Ag থেকে Ag+ তৈরি হচ্ছে, সলিউশনে চলে আসছে, সঙ্গে ইলেকট্রন তৈরি হচ্ছে। এটা হচ্ছে অ্যানোডের হাফ রিঅ্যাকশন, দ্যাট ইজ অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। ইলেকট্রোড আছে এখানে, ইলেকট্রোডটা আছে হচ্ছে Ag ইলেকট্রোড ডোবানো আছে কোথায়, Ag+ এর অ্যাকুয়াস সলিউশনে 1 মোলার অ্যাকুয়াস সলিউশনে ডোবানো আছে। এর সঙ্গে জয়েন করা আছে কি, এর সঙ্গে জয়েন করা আছে এদিকে অন্য একটা বিকার, যে বিকারে আছে ক্যাডমিয়াম 2+ এর 1 মোলার সলিউশন, ক্যাডমিয়াম 2+ তার 1 মোলার সলিউশন এদিকে জয়েন করানো আছে। এর মধ্যে ডোবানো আছে কি ক্যাডমিয়াম, এর মধ্যে ডোবানো আছে ক্যাডমিয়াম ইলেকট্রোড যেটা কিনা ক্যাথোড, ক্যাডমিয়াম ইলেকট্রোডটা ডোবানো আছে এখানে, যেটা কিনা আমাদের ক্যাথোড, যেখানে কিনা হচ্ছে রিডাকশন রিঅ্যাকশন। এই রিডাকশন রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, ইলেকট্রন লস ইলেকট্রন গেইন হবে, মানে Cd2+ সলিউশনে Cd2+ ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে ক্যাডমিয়াম ইলেকট্রোডের বডি থেকে, দিয়ে নিউট্রাল ক্যাডমিয়াম অ্যাটমে কনভার্ট হবে এবং ক্যাথোডের গায়ে ডিপোজিট হতে থাকবে। এটা হচ্ছে ক্যাথোডের হাফ রিঅ্যাকশন। তো এদিকের পার্টটা ক্যাথোড, এদিকের পার্টটা অ্যানোড, এদের মধ্যে জয়েন করেছে কি একটা সল্ট ব্রিজ। এই সল্ট ব্রিজ থাকবে একটা, যেটা এদের মাঝখানে জয়েন করেছে অবভিয়াসলি, যার মধ্যে KCl এর একটা পেস্ট থাকবে। আর পুরো সেটআপটা, এটা ইনার সার্কিটটা ড্র করলাম, পুরো সেটআপের একটা আউটার সার্কিট থাকবে যেটা থ্রু দি ইলেকট্রন ফ্লো হচ্ছে, গ্যালভানোমিটার আছে, সো ইলেকট্রন ফ্লো হচ্ছে এবং তার জন্য কারেন্ট ফ্লো হচ্ছে। এখানে একটা সুইচ থাকতে পারে, কারেন্ট ফ্লো হচ্ছে। এই হচ্ছে টোটাল সেটআপ। বাইরেরটা হচ্ছে আউটার সার্কিট, ভেতরেরটা হচ্ছে ইনার সার্কিট। সল্ট ব্রিজ দিয়ে এটা কানেক্টেড। এদিকটা হচ্ছে অ্যানোড যেখানে অক্সিডেশন হাফ রিঅ্যাকশনটা হচ্ছে, এদিকটা হচ্ছে ক্যাথোড যেখানে রিডাকশন হাফ রিঅ্যাকশনটা হচ্ছে। অ্যানোডের ইকুয়েশন হচ্ছে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন ইকুয়েশন এটা, ক্যাথোডের ইকুয়েশন হচ্ছে ক্যাথোডের রিডাকশন হাফ রিঅ্যাকশন ইকুয়েশনটাও আমরা দেখতে পাচ্ছি কি দেওয়া আছে। সো এই নিউমেরিক্যালটা থ্রু দিয়ে আমরা তাহলে টোটাল ব্যাপারটাই জেনে বুঝে নিলাম যে কেমন করে তার টোটাল এই সেলটা রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে পুরো ফুল সেলটা যেটা তোমার সামনে আছে। এদিকে হচ্ছে অ্যানোডিক ইলেকট্রোলাইট, সঙ্গে অ্যানোড ডোবানো আছে, ক্যাথোডিক ইলেকট্রোলাইট Cd2+ ক্যাথোড ডোবানো আছে, বাইরে আউটার সার্কিটে ওয়্যার দিয়ে কানেক্টেড আছে, ভেতরে তোমার দিয়ে কানেক্টেড আছে, সল্ট ব্রিজ দিয়ে কানেক্টেড আছে। ইনার সার্কিটটাতে অ্যানোডে অক্সিডেশন হচ্ছে তার হাফ রিঅ্যাকশন এটা, ক্যাথোডে রিডাকশন হচ্ছে তার হাফ রিঅ্যাকশনটা। দুটো রিঅ্যাকশনকে জয়েন করলেই আমরা নেট সেল রিঅ্যাকশনটা পাই। নেট সেল রিঅ্যাকশনটা কোশ্চেনে দেওয়াই ছিল, সেটা হচ্ছে নেট সেল রিঅ্যাকশনটা দেওয়া ছিল এবং তার শর্ট রিপ্রেজেন্টেশনটাও সেলের শর্ট যে রিপ্রেজেন্টেশনটা, মানে যে পিকটোরিয়ালি যে পুরো ডায়াগ্রামটা দেখলে ওই ডায়াগ্রামের শর্ট ভার্সনটা হচ্ছে সেল রিপ্রেজেন্টেশন। আমাদের বার করতে দিয়েছিল অন্য কিছু, বাট এটা শুধু আমরা পুরো সেলের কনসেপ্টটা কিন্তু একদম ওয়ান শটের মতন করে রিভিশন করলাম যে কেমন করে সেল কনসেপ্টটা চলছে, সেল বলতে কি বোঝানো হচ্ছে এবং সেই কনসেপ্টটা কেমন করে চলছে। সো এখন আমরা নেক্সট নিউমেরিক্যালে যাচ্ছি। আচ্ছা, আগেরটাতে আরো কিছু ছিল মনে হয়, দাঁড়াও দেখি। আগেরটাতে হ্যাঁ, আচ্ছা সেকেন্ড একটা পার্ট আছে, সেটা ডান। সেকেন্ড পার্টটাতে বলছে জ্বালানি কোষের একটি ব্যবহার লেখো। এগুলো পারবে আশা করছি, একটু বই থেকে দেখে নেবে। জ্বালানি কোষের ব্যবহার, ফুয়েল সেলের ব্যবহার, তড়িৎ পরিবহনে মানে তড়িৎ সরবরাহ তৈরি করতে বিভিন্ন যে সমস্ত রকেট গুলো যায়, মহাকাশ যান, সেই সমস্ত জায়গায় ইলেকট্রিসিটি জেনারেট করতে ফুয়েল সেলকে ইউজ করা হয়। ঠিক আছে। আচ্ছা, তুল্যাঙ্ক পরিবাহিতার সংজ্ঞা দাও। সংজ্ঞাটা আশা করছি পারবে, এমন কিছু ডিফিকাল্ট নয়, বই থেকে একটু দেখে নেবে। আর যদি ইনকেস সংজ্ঞা ভুলেও যায়, এটা ট্রিক বলে দিচ্ছি, সংজ্ঞা যদি ভুলেও যাও কিছু যায় আসে না। তুল্যাঙ্ক পরিবাহিতা জেড, এটা কি জিনিসটা মনে রাখবে, জেড এর ফর্মুলাটা মনে রাখবে, ফর্মুলা থেকে ডেফিনেশন বানিয়ে দেবে। এতদিন আই গেস এতটুকু স্মার্ট হয়ে গেছে ক্লাস 12 যখন উঠে গেছো, একদম বই থেকে একদম সংজ্ঞা রাট্টা মেরে যেতে হবে এরকম নেই। আই গেস এতটুকু স্মার্টনেস তোমাদের মধ্যে আছে, এন্ড আমার অডিয়েন্সের উপর আমার পুরো বিশ্বাস আছে যে তারা মিনিমাম এতটুকু স্মার্ট আছে যে জাস্ট যদি তার ডেরিভেশনটুকু মনে থাকে, মানে তার ইকুয়েশনটা যদি মনে থাকে, যে তুল্যাঙ্ক পরিবাহিতা তার ইকুয়েশনটা মনে আছে,
তো ইকুয়েশন যদি মনে থাকে তাহলে সেখান থেকে সংজ্ঞা আশা করি বানিয়ে নিতে পারবে। সো এটা দেখে নেবে একটু বই থেকে, তুল্যাঙ্ক পরিবাহিতা এবং জ্বালানি কোষের ব্যবহার। জ্বালানি কোষের 2-3টে ব্যবহার করে যাও, এই কোশ্চেনটা আসার চান্সেস আছে, অনেকবার জায়গায় এসছে দেখলাম বিভিন্ন জায়গাতে। তো জ্বালানি কোষের একটা জায়গা দুটো ব্যবহার পড়ে যেও, কোথাও দুটো ব্যবহার চেয়ে দিল, তো দুটো ব্যবহার জ্বালানি কোষের দেখে নিও, আর তুল্যাঙ্ক পরিবাহিতার সংজ্ঞা ইকুয়েশনটা দেখে নিও, যাতে ইকুয়েশন থেকে সংজ্ঞা চাইলে বানিয়ে দিতে পারো, কিচ্ছু যায় আসে না, সবে স্মার্টলি কাজ করো এন্ড বানিয়ে দাও সংজ্ঞা। ডেফিনেশনটাকে বই থেকে পড়ে নাও একবার, নো ডাউট পড়ে নাও, ডেফিনেশনটা অবশ্যই পড়ে নাও, এমন বলছি না ডেফিনেশন পড়ো না, ডেফিনেশন অবশ্যই পড়ে নাও, ডেফিনেশনটাকে মনে রাখার চেষ্টা করো, কিন্তু যদি দেখো একটু মনে থাকছে না, ভুলে যাচ্ছ, ইকুয়েশনটাকে মনে রাখবে, ডেফিনেশনটা পড়ে থাকবে, ওই ডেফিনেশনের ফ্রেমে ইকুয়েশন থেকে অন স্পট সংজ্ঞা বানাবে, এত দূর অবধি ক্ষমতা রাখতে হবে। আচ্ছা, 100 সেকেন্ড পরের নিউমেরিক্যালটা যাচ্ছি, এই দুটো পেরে যাচ্ছে, এই দুটো বই থেকে টেক্সট বই দেখে নিচ্ছি, এই দুটোর জন্য টেক্সট বই। 100 সেকেন্ড এইটাতে আসছি, দেখো কি বলছে, 100 সেকেন্ড সময় ধরে কত অ্যাম্পিয়ার তড়িৎ অ্যাসিড মিশ্রিত জলে চালনা করলে এসটিপি তে 174 ml গ্যাস উৎপন্ন হবে। ওকে, তার মানে এসটিপি তে 174 গ্যাস উৎপন্ন হবে, 174 ml গ্যাস উৎপন্ন হবে, যেখানে অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ চালনা করা হচ্ছে, মানে জলের ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ হচ্ছে। তাহলে প্রথমে তো জেনে নিই জলের তড়িৎ বিশ্লেষণ হলে কি তৈরি হয়। সো জলের তড়িৎ বিশ্লেষণ হলে আমরা জানি হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস তৈরি হয়। এটা পার্ট 2 তে আসছি এখন। পার্ট 2, জলের যদি তড়িৎ বিশ্লেষণ হয় তাহলে আমরা জানি হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস তৈরি হয়, এবং কোন রেশিওতে তৈরি হয়, কত রেশিওতে তৈরি হয়, এটা হচ্ছে ভলিউম রেশিওতে তৈরি হয়, দ্যাট ইজ 1 ভলিউম ওয়াটারের তড়িৎ বিশ্লেষণ হলে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস হচ্ছে। সো 1 ভলিউম যদি ওয়াটার নেওয়া হয়, তার তড়িৎ বিশ্লেষণ যদি হয়, তাহলে এখানে 1 ভলিউম হাইড্রোজেন গ্যাস এবং হাফ ভলিউম অক্সিজেন গ্যাস তৈরি হবে। তার মানে হাইড্রোজেন ইস টু অক্সিজেনের ভলিউম রেশিও কত, হাইড্রোজেন ইস টু অক্সিজেন গ্যাসের ভলিউম রেশিও হচ্ছে 1:1/2, দ্যাট ইজ 2:1। এটা হচ্ছে হাইড্রোজেন ইস টু অক্সিজেনের ভলিউম রেশিও, অর্থাৎ এই আয়তনের রেশিওতে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস তৈরি হবে যখনই জলের অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ করা হবে। সো অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ করলাম, ইকুয়েশনের সামনে আছে, ভলিউম থেকে দেখতে পাচ্ছি এখানে যদি 1 ভলিউম রিঅ্যাক্ট করে তাহলে এখানে 1 ভলিউম আর এখানে হাফ ভলিউম তৈরি হয়, স্টয়কিওমেট্রি সেটাই বলছে। তার মানে গ্যাসের অনুপাতটা পেয়ে গেলাম 2:1। তার মানে হাইড্রোজেনের ভলিউম যদি আমরা ধরে নিই 2x ml, তাহলে অক্সিজেনের ভলিউম হবে x ml, কারণ 2:1 রেশিওতে তৈরি হয়েছে, 2:1 রেশিওতে তৈরি হয়েছে। তার মানে হাইড্রোজেনের ভলিউম যা হবে, হাইড্রোজেনের ভলিউম যা হবে অক্সিজেনের ভলিউম তার অর্ধেক হবে, সেটা x হলে এটা 3x হবে, অক্সিজেন হচ্ছে x, তাহলে হাইড্রোজেন হচ্ছে 2x, তাহলে টোটাল ভলিউম কত, টোটাল ভলিউম হচ্ছে 3x ml। এই টোটাল ভলিউমটাই কোশ্চেনে বলে দিয়েছে 174 ml। তার মানে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন 3x ml ইকুয়াল টু 174 ml, তার মানে x ইকুয়াল টু 174 ডিভাইডেড বাই 3 কত আসছে, 5 2 4 8, 58 ml। তার মানে অক্সিজেন তৈরি হচ্ছে 58 ml, 174 ml এর মধ্যে অক্সিজেন থাকবে 58 ml এন্ড হাইড্রোজেন থাকবে 58 ইনটু 2, 2x আছে, দ্যাট ইজ 116 ml, 116 ml। এবারে 116 ml হাইড্রোজেন মানে কত মোল আমাদের জানতে হবে। 116 ml হাইড্রোজেন যেটা এখানে তৈরি হয়েছে, হাইড্রোজেনটাকে নিয়ে এগোচ্ছি। সো 116 ml হাইড্রোজেন তৈরি হয়েছে, মানে কত মোল জেনে নিই। 116 ml হাইড্রোজেন মানে কত মোল, আমরা জানি এমনিতে এসটিপি তে যদি 22.4 লিটার মানে 22400 ml কোন গ্যাস হয়, তাহলে সেই গ্যাস মানে হচ্ছে 1 মোল গ্যাস, 1 মোল গ্যাসের আয়তনই হয় 22400 ml। তাহলে এখানে 116 ml গ্যাস তৈরি হয়েছে, 116 ml হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে, তার মানে হবে হচ্ছে 116 ডিভাইডেড বাই 22400 মোল, তার মানে হাইড্রোজেন গ্যাস দিস মাচ মোল তৈরি হয়েছে। এবারে আমরা দেখব অ্যাকচুয়াল ইকুয়েশনটাতে কি হচ্ছে, কি হবে অ্যাকচুয়াল ইকুয়েশনটাতে, যেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসটা কেমন করে তৈরি হবে। ওয়াটারের যদি ইলেকট্রোলাইসিস হয়, তাহলে ইলেকট্রোলাইসিস হলে হাইড্রোজেন গ্যাসটা কেমন করে তৈরি হবে। প্রথমে তো ওয়াটারের ইলেকট্রোলাইসিস হলে আয়ন তৈরি হবে, আয়নাইজেশন হবে, দিয়ে H+ আর OH- আয়ন তৈরি হবে, H+ এবং OH- আয়ন তৈরি হবে। H+ হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়ন গুলো ক্যাথোডের দিকে যাবে, দিয়ে সেখানে রিডাকশন হবে,
অ্যানায়ন গুলো অ্যানোডের দিকে যাবে, দিয়ে সেখানে অক্সিডেশন হবে। হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে মানে ক্যাথোডে রিয়াকশন হবে। তাহলে ক্যাথোডে কেমন রিয়াকশন হবে? ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস অক্সিডেশন না রিডাকশন কি করবে? রিডাকশন রিয়াকশন হবে। ক্যাথোডে যদি রিডাকশন রিয়াকশন হয় তার মানে H+ আয়ন গুলো ক্যাটায়ন গোস টু ক্যাথোড, অ্যানায়ন গোস টু অ্যানোড। এটা আমরা জানি ইলেকট্রোলাইসিসের জন্য। তাই ওয়াটারের যখন ইলেকট্রোলাইসিস হচ্ছে H+ আর OH- আয়ন তো তৈরি হচ্ছে। ওয়াটারের যে অ্যাসিড মিশ্রিত ওয়াটার আছে সেখানে H+ OH- আয়ন তৈরি হচ্ছে। H+ গুলো কোন দিকে দৌড়বে? ক্যাথোডে দৌড়বে। OH- গুলো কোন দিকে দৌড়বে? অ্যানোডে দৌড়বে, কারণ ক্যাটায়ন গোস টু ক্যাথোড এন্ড অ্যানায়ন গোস টু অ্যানোড। এটা হচ্ছে ইলেকট্রোলাইসিসের প্রিন্সিপাল, মনে রাখার জন্য। সো ক্যাটায়ন গুলো ক্যাথোডে যাবে, অ্যানায়ন গুলো অ্যানোডে যাবে। তার মানে হাইড্রোজেন গ্যাস কোথায় তৈরি হবে? ক্যাথোডে তৈরি হবে। ক্যাথোডে কি ইকুয়েশনটা হবে? H+ আয়ন রিডাকশন করবে। রিডাকশন করবে মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। ইলেকট্রন অ্যাকসেপ্ট করে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এইভাবে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে 2 ভলিউম, আর অ্যানোডে অক্সিজেন গ্যাস তৈরি হবে 1 ভলিউম। 2:1 রেশিওতে তৈরি হবে। কিন্তু কোন ইকুয়েশনের থ্রু দিয়ে তৈরি হবে? ইকুয়েশনটা হচ্ছে এইটা, যে H+ আয়ন ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, H+ আয়ন ইলেকট্রন অ্যাকসেপ্ট করে হাফ H2 গ্যাস তৈরি করবে। তার মানে হাফ মোল H2 গ্যাস তৈরি করার জন্য কতটা চার্জ লাগছে? 1 মোল চার্জ লাগছে, কারণ 1 মোল ইলেকট্রন বা 1 মোল H+ এখানে ইনভলভড। তার মানে হাফ মোল, আমরা বলতে পারি হাফ মোল H2 গ্যাস প্রোডাকশনের জন্য হাফ মোল H2 গ্যাস ক্যাথোডে প্রোডিউসড হবে। তার জন্য চার্জ লাগছে 1 মোল ইলেকট্রন। 1 মোল চার্জ লাগছে। 1 মোল চার্জ মানে এটা কি আবার? 96500 কুলম্ব। এটাই 1 মোল চার্জ। কারণ একটা ইলেকট্রনের চার্জ কত আমরা জানি, এটা নিশ্চয়ই জানো। দেখে নাও, টোটাল কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। একটা ইলেকট্রনের চার্জ কত? চার্জ অফ 1 ইলেকট্রন, একটা ইলেকট্রনের চার্জ আমরা জানি 1.602 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। এটাই একটা ইলেকট্রনের চার্জ। 1.602 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। তাহলে 1 মোল ইলেকট্রন মানে 1 মোল ইলেকট্রনের চার্জ কত? ইনটু অ্যাভোগাড্রো নাম্বার। তার মানে 1 মোল চার্জ মানেই হচ্ছে এই একটা ইলেকট্রনের চার্জ 1.602 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব ইনটু অ্যাভোগাড্রো নাম্বার, যেটা মাল্টিপ্লাই করলে আসে অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালু যদি পুট করে দাও 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23, তাহলে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 লিখে যদি মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে আসে হচ্ছে এটা 96500 ফ্যারাডে। 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96500 ফ্যারাডে, কারণ একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ কত হবে? ইনটু অ্যাভোগাড্রো নাম্বার, দ্যাট ইজ 96500 ফ্যারাডে। তার মানে আমরা আচ্ছা এটা সরি 96500 কুলম্ব, সরি ফ্যারাডে না, কুলম্ব। 96500 কুলম্ব, যেটাকে আমরা বলি 1 ফ্যারাডে। সরি এক্সট্রিমলি সরি, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, মানে একটু বলতে স্লিপ অফ টাং হয়ে গেছে। সো 1 মোল ইলেকট্রনের চার্জ হবে 1.602 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব ইনটু অ্যাভোগাড্রো নাম্বার, দ্যাট ইজ 96500 কুলম্ব, যেটাকে আমরা 1 ফ্যারাডে বলে থাকি। তার মানে হাফ মোল হাইড্রোজেন প্রোডিউস করার জন্য 1 মোল ইলেকট্রন প্রয়োজন হচ্ছে। তার মানে 1 মোল ইলেকট্রনের চার্জের বা ফ্লো এর প্রয়োজন হচ্ছে, 1 মোল ইলেকট্রনের চার্জের ফ্লো প্রয়োজন হচ্ছে মানে 96500 কুলম্ব বা 1 ফ্যারাডে চার্জের ফ্লো হতে লাগছে। আমার কাছে হাইড্রোজেন তৈরি হয়েছে কত মোল? হাইড্রোজেন তৈরি হয়েছে 116 বাই 22400 মোল। সো 116 বাই 22400 মোল। দিস মাচ মোলের জন্য কতটা চার্জ লাগবে? দিস মাচ মোলের জন্য চার্জ লাগবে হচ্ছে 96500 ডিভাইডেড বাই হাফ into 116 by 22400. This much চার্জ লাগবে। তার মানে আমরা দেখতে পেলাম ক্যাথোডের রিঅ্যাকশনটা দেখতে পেলাম, এবং সেখান থেকে দেখতে পাচ্ছি হাফ মোল হাইড্রোজেন প্রোডিউস করার জন্য 1 মোল চার্জ, দ্যাট ইজ 96500 কুলম্ব চার্জ লাগে। তাহলে দিস মাচ মোল হাইড্রোজেন তৈরি হয়েছে, 116 ml হাইড্রোজেন মানে দিস মাচ মোল। তাহলে এতটা মোল যদি চার্জ তৈরি হয়ে থাকে, এতটা মোল যদি হাইড্রোজেন তৈরি হয়ে থাকে, এতটা মোল হাইড্রোজেন তৈরি করার জন্য চার্জ কতটা লাগবে? 96500 ডিভাইডেড বাই হাফ ইনটু 116 বাই 22400। সিম্পল ক্যালকুলেশনের ব্যাপার থাকছে, এতটা চার্জ তোমার প্রয়োজন হচ্ছে, দ্যাট ইজ এটা হচ্ছে কিউ এর ভ্যালু। কিউ এর ভ্যালু
এবার এতটা চার্জ প্রডিউস করার জন্য কারেন্ট কতটা পাঠাতে হবে, অ্যাম্পিয়ার কতটা হবে। সো অ্যাম্পিয়ারের জন্য আমাদের কাছে নেক্সট যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে Q ইজ ইকুয়াল টু অ্যাম্পিয়ার ইনটু টাইম। টাইম বলে দিয়েছে, Q আমরা পেয়ে গেছি। সো অ্যাম্পিয়ারটা জানতে চেয়েছে which should be equal to Q by T, অ্যাম্পিয়ার should be Q by T। Q এর ভ্যালু কত? Q হচ্ছে তোমার এই চার্জটা 96500 বাই হাফ ইনটু 116 বাই 22400। সো 96500 by half into 116 by 22400, this much coulomb charge কিন্তু প্রয়োজন যদি 116 by 22400 moles হাইড্রোজেন গ্যাস প্রডিউস করতে হয় at cathode, divided by time বলা দিয়েছে 100 সেকেন্ড। কোশ্চেনে টাইম বলে দেওয়া আছে, টাইম ইকুয়াল টু 100 সেকেন্ড। অ্যাম্পিয়ারটা বার করতে চেয়েছিল, সো অ্যাম্পিয়ার এখান থেকে ক্যালকুলেট করবে, you will get ampere, this much coulomb, this much second, you will get ampere, যেটা হচ্ছে তোমার I এর ভ্যালু। এখান থেকে সিম্পলিফাই করে নেবে, সিম্পল ক্যালকুলেশন, and that will give you the answer। সো একটু লেংদি প্রবলেম ছিল, কিন্তু কেমন করে হলো একবার জাস্ট তোমাকে দেখিয়ে দিচ্ছি। ওয়াটার ইলেকট্রোলাইসিস করলে 2:1 রেশিওতে হাইড্রোজেন অক্সিজেন তৈরি হয়, তাহলে সেখান থেকে 2x আর 1x ধরে নিলাম, টোটাল 3x। 3x মানে এসটিপি তে তৈরি হয়েছে টোটাল গ্যাস বলে দিয়েছিল 174, তার মানে সেখান থেকে x বার করলাম এবং সেখান থেকে পেলাম অক্সিজেন গ্যাস কতটা তৈরি হয়, হাইড্রোজেন গ্যাস কতটা তৈরি হয়। হাইড্রোজেন গ্যাস যেটা 116 ml তৈরি হচ্ছে, তার মানে কত মোল তৈরি হচ্ছে সেটা বার করে নিলাম। মোলটা বার করলাম কি করে, 22400 ml এসটিপি তে মানে 1 মোল, তাহলে 116 ml মানে কত মোল, তাহলে মোল পেয়ে গেলাম। এবারে রিঅ্যাকশন অনুযায়ী দেখলাম ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন থেকে হাফ মোল হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, 1 মোল H+ আয়ন থেকে হাফ মোল হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, তাহলে হাফ মোল হাইড্রোজেন গ্যাস তৈরি করার জন্য ইলেকট্রন প্রয়োজন হচ্ছে 1 মোলের, দ্যাট ইজ 96500 কুলম্ব চার্জের প্রয়োজন হচ্ছে। তাহলে this much মোল হাইড্রোজেন তৈরি করার জন্য কতটা চার্জের প্রয়োজন হচ্ছে সেটা Q ইজ ইকুয়াল টু বার করলাম। এবারে Q ইজ ইকুয়াল টু I ইনটু T, T বলে দেওয়া আছে, I চেয়েছে, আরামসে ফর্মুলায় পুট করলাম এবং প্রবলেম সলভড। সো আমরা প্রবলেমের থ্রুতে পুরো কনসেপচুয়ালি দেখে নিলাম যে কেমন করে প্রবলেম সলভ করতে হবে। চলো পরেরটাতে যাচ্ছি। বলছে জ্বালানি কোষ কাকে বলে, আবার রিপিট হয়েছে কোশ্চেনটা। সো জ্বালানি কোষ কাকে বলে, জ্বালানি কোষের ব্যবহার, কোশ্চেনটা ভালো করে দেখে নিও। বলছে জিঙ্ক ZnSO4 সল্ট ব্রিজ AgNO3 Ag, এই কোষের ক্ষেত্রে কোষ বিক্রিয়াটি বলে দিয়েছে। আচ্ছা না বললেও পেরে যেতাম, কোনো ব্যাপার না। সো ZnSO4 অ্যানোড এবং AgNO3 Ag ক্যাথোড, এখান থেকেও আমরা রিঅ্যাকশনটা পেরে যেতাম। আমরা দেখে নেব কেমন করে পেতাম। ধরে নিচ্ছি এই পার্টটা দেওয়া নেই, ধরে নিচ্ছি এটা দেওয়া নেই, দেওয়া না থাকলেও আমরা করতে কিন্তু পারবো, ঠিক আছে, দেওয়া আছে বাট রিঅ্যাকশনটা ধরে নিচ্ছি দেওয়া নেই। আমরা সেল থেকে বার করে নেব, সেল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, সেল রিপ্রেজেন্টেশন থেকে আমরা এটা বার করে নিতে পারবো। আচ্ছা, কোষ বিক্রিয়াটি দিয়ে দিয়েছে, তার কোষ বিভব, প্রমাণ কোষ বিভব, দ্যাট ইজ ইনট সেল, সেটা দিয়ে দিয়েছে 0.36 ভোল্ট। ওই কোষ বিক্রিয়ায় প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন গণনা করো, মানে ডেল্টা জি বার করতে বলেছে। ডেল্টা জি ইকুয়াল টু -NFE। সো এনটা জানতে হবে, এফটা তো জানি আমরা মুখস্থ রাখবো 96500 কুলম্ব, এন্ড ইটা তো দেওয়াই আছে, সো আরামসে বেরিয়ে যাবে। কিন্তু আমরা একটু পুরো সেলটা কেমন করে কনস্ট্রাক্ট হবে সেটাও দেখে নিচ্ছি। সো আমাদের যে সেলটা দেওয়া আছে, সেলের মধ্যে লেফট সাইডের পার্টটা হচ্ছে অ্যানোড, লেফট সাইডের পার্টটা হচ্ছে অ্যানোড। আর অ্যানোডে কি হয়, অ্যানোডে অক্সিডেশন হয়, অক্সিডেশন মানে ইলেকট্রনের লস হয়। তো এই জিঙ্ক আছে, আর এটা বেসিক্যালি ZnSO4 মানে বেসিক্যালি Zn2+ আয়ন আছে। জিঙ্ক আর Zn2+ আয়নকে কেমন ভাবে লিখলে সেখানে অক্সিডেশন মিন করতে পারবো, নিশ্চয়ই জিঙ্ক আর Zn2+ কে লস ফর্মে লিখতে হবে, দ্যাট ইজ জিঙ্ক ইলেকট্রন লস করবে, দিয়ে তৈরি করবে Zn2+ আর 2 ইলেকট্রন, এটাই হবে হচ্ছে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। কারণ আমার কাছে জিঙ্ক আছে অ্যাজ অ্যানোড, জিঙ্ক আছে অ্যানোড, আর অ্যানোডটা যে ইলেকট্রোলাইটে ডোবানো আছে সেটা হচ্ছে জিঙ্ক SO4 ইলেকট্রোলাইট। যে জিঙ্ক SO4 ইলেকট্রোলাইট মানে সেখানে Zn2+ আয়ন আছে। তাহলে জিঙ্ক আর Zn2+ কে কেমন ভাবে সাজাবো যাতে অক্সিডেশন মিন করতে পারি, কারণ লেফট সাইডে লেখা থাকে অ্যানোড, লেফট সাইডে সেল রিপ্রেজেন্টেশন লেখার রুল অনুযায়ী, লেখার নিয়ম অনুযায়ী লেফট সাইডে আমরা অ্যানোড পার্টটাকে লিখি, এটা অ্যানোড এবং এটা হচ্ছে অ্যানোডিক ইলেকট্রোলাইট, অ্যানোডের যে তড়িৎ বিশ্লেষণটা আছে সেটা। তাহলে অ্যানোড আর অ্যানোডের ইলেকট্রোলাইট, অ্যানোডটা যে ইলেকট্রোলাইটের মধ্যে ডোবানো আছে সেটা, তাহলে এই পার্টটা যদি অ্যানোড হয়, অ্যানোডে অক্সিডেশন হয়, জিঙ্ক আর Zn2+ কে কেমন করে লিখবো যেখানে অক্সিডেশন বা লস অফ ইলেকট্রন কে মিন করতে পারবো, জিঙ্ক থেকে Zn2+ + 2 ইলেকট্রন, লস অফ ইলেকট্রন কে এখান থেকে আরামসে মিন করতে পারছি। আচ্ছা, এবারে চলে আসি ক্যাথোড। ক্যাথোডে আছে AgNO3 আর Ag, তার মানে Ag আছে, AgNO3 মানে ক্লিয়ারলি এখানে Ag+ আছে, আর কিছুই নেই। Ag আছে মানে হচ্ছে AgNO3 আছে,
AgNO3 মানে ইলেকট্রোলাইটটার মধ্যে বেসিক্যালি Ag+ আয়ন আছে। তার মানে Ag আর Ag+ কে কেমন ভাবে লিখতে হবে? এদিকের পার্টটা তো ক্যাথোড, ক্যাথোডে হয় রিডাকশন, তাহলে রিডাকশনের মতন করে যদি লিখতে হয়, এদিকে হয় ক্যাথোড, ক্যাথোডে হয় হচ্ছে রিডাকশন, রিডাকশনের মতন করে যদি Ag আর Ag+ কে সাজাতে হয়, তাহলে কিভাবে সাজাতে হবে? Ag+ একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, দিয়ে Ag তৈরি করবে, কারণ ইলেকট্রন অ্যাকসেপ্ট করাকে আমরা বলে থাকি রিডাকশন। তাহলে Ag+ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে রিডিউসড হচ্ছে, দিয়ে Ag তৈরি হচ্ছে, আর Zn থেকে Zn2+ আর 2 ইলেকট্রন তৈরি হচ্ছে, এটা অক্সিডেশন পার্ট। এবারে দেখতে হবে রিডাকশন আর অক্সিডেশন হাফ রিঅ্যাকশনে কি ইলেকট্রন নাম্বার সেম আছে? ইলেকট্রন ব্যালেন্স নেই, এখানে 2 ইলেকট্রন আছে, এখানে 1 ইলেকট্রন আছে, তাই ইলেকট্রনকে ব্যালেন্স করার জন্য এলসিএম করতে হবে। 2 ইলেকট্রন আর 1 ইলেকট্রন, 2 আর 1 এর এলসিএম হচ্ছে 2, তাই টোটাল ইলেকট্রন নাম্বার 2 তে আসতে হবে। টোটাল ইলেকট্রন নাম্বার এখানে অলরেডি 2 আছে, কিন্তু টোটাল ইলেকট্রন নাম্বার এখানে 1 আছে, তাই পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেব, যাতে ইলেকট্রন নাম্বার ব্যালেন্স হয়ে যায় 2 তে। মাল্টিপ্লাই যদি করে দিই, তাহলে নতুন ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে 2Ag প্লাস 2 ইলেকট্রন গিভিং 2Ag, 2Ag প্লাস 2 ইলেকট্রন গিভিং 2Ag, 2Ag প্লাস 2 ইলেকট্রন গিভিং 2Ag, আর Zn থেকে Zn2+ প্লাস 2 ইলেকট্রন, Zn থেকে Zn2+ প্লাস 2 ইলেকট্রন, এগুলো তৈরি হচ্ছে। তাহলে এবার এই ইকুয়েশনটা অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, 2 দিয়ে মাল্টিপ্লাই করার পরে পেলাম রিডাকশন হাফ রিঅ্যাকশন, যেখানে কিনা 2 ইলেকট্রন ব্যালেন্সড হয়ে গেছে। দুটোকে অ্যাড করে দিলে আমরা ফাইনাল ইকুয়েশনটা পেয়ে যাব। তাই এই ইকুয়েশনটাকে আর এই ইকুয়েশনটাকে অ্যাড করো, দেখো এই ফাইনাল ইকুয়েশনটা পেয়ে যাবে। দুটো ইকুয়েশনকে অ্যাড করলে তুমি ফাইনাল ইকুয়েশন পেয়ে যাবে। আচ্ছা, এই টোটাল ইলেকট্রনের প্রসেসটাতে আমরা এটাও দেখে নিলাম ইলেকট্রন চেঞ্জ কটা হয়েছে, নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার কটা হয়েছে। নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার n = 2, কারণ এখানে দুটো ইলেকট্রন লস্ট হয়েছে, ওই দুটো ইলেকট্রনই এখানে গেইন হয়েছে, এবং তখনই দুজনকে অ্যাড করলে ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল আউট হচ্ছে, এবং দুজনকে অ্যাড করলে এই ইকুয়েশনটা, এটাকে 1 নাম্বার ইকুয়েশন লিখে দাও, এটাকে 2 নাম্বার ইকুয়েশন লিখে দাও, 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশনে অ্যাড করো, দেখবে 2 ইলেকট্রন ক্যান্সেল আউট হচ্ছে এবং সেল রিঅ্যাকশনটা পেয়ে যাচ্ছ, যেটা এমনিও দিয়ে দেওয়া ছিল। কিন্তু এইটা করার একটা সুবিধা হলো, কি সুবিধা? আমরা দেখলাম নেট ইলেকট্রন ট্রান্সফার কটা হচ্ছে, ইলেকট্রন ট্রান্সফার এখানেও 2 ইলেকট্রন লস্ট, ওখানেও 2 ইলেকট্রন গেইন, তার মানে ইলেকট্রন নাম্বার যেটা ট্রান্সফারড হয়েছে সেটা হচ্ছে 2, n এর ভ্যালু হচ্ছে 2, যেটা কিনা ট্রান্সফার অফ ইলেকট্রন। তাহলে এখন আমরা করব কি? এখন আমরা ডেল্টা জি জানি, ডেল্টা জি মাইনাস NF ইনট সেল, মাইনাস NF ইনট সেল। n এর ভ্যালু জানি 2, f এর ভ্যালু 1 ফ্যারাডে, দ্যাট ইজ 96500 কুলম্ব, একটু আগে দেখেছি কেমন করে পাই সেটা। আর ইনট সেলের ভ্যালু কোশ্চেনে বলে দেওয়া আছে 0.36 ভোল্ট, চেক করে নি একবার, 0.36 ভোল্ট, 0.36 ভোল্ট কোশ্চেনে বলে দেওয়া আছে। সো আরামসে এখান থেকে আমরা ডেল্টা জি এর ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবো, যেটাই হবে সেটাই হচ্ছে আনসার। এখান থেকে আরো কি কমেন্ট করতে পারি? যেহেতু সবটাই নেগেটিভে আছে, তার মানে ডেল্টা জি নেগেটিভ হবে, ডেল্টা জি নেগেটিভ, কারণ আগে মাইনাস সাইন আছে, সবগুলোই পজিটিভে আছে, সো ডেল্টা জি নেগেটিভ, মানে এই রিঅ্যাকশনটা স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারবে, স্পন্টেনিয়াস হবে। এটাও আমরা অ্যাডিশনালি এখান থেকে কমেন্ট করতে পারি, রাইট? তাহলে এখান থেকে সলভ করবে, আনসার পেয়ে যাবে। আচ্ছা, একটা অথবার কোশ্চেন ছিল, অথবার কোশ্চেনটা কি ছিল দেখে নি, চলো অথবাটাতে আসছি। এটা তো হয়ে গেল, টেক্সট বুক থেকে একটু জ্বালানি কোষটা দেখে নিচ্ছ। অথবাটাতে আসছি, বলছি একটি পরিবাহিতা কোষে তড়িৎদ্বার দ্বয়ের মধ্যেকার দূরত্ব 1.75 সেন্টিমিটার এবং প্রতিটি তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদ 4 সেন্টিমিটার স্কয়ার। তাহলে ওই কোষটাকে, কোষ মানে সেল, একটি তড়িৎবিশ্লেষ্য পদার্থের 0.5 মোলার দ্রবণ দ্বারা পূর্ণ করলে কোষের রোধ কত হয়? 25 ওহম। দ্রবণটির আপেক্ষিক পরিবাহিতা গণনা করো। কোশ্চেনটা পরে যে ডেটাগুলো দেওয়া আছে, ডেটাগুলোকে ফলো করে আমরা দেখতে পাচ্ছি যে পুরোটাই ওহমস ল এর উপরে বেস করে, কারণ দূরত্ব দেওয়া আছে L, প্রস্থচ্ছেদ দেওয়া আছে 4 সেন্টিমিটার স্কয়ার A, দ্রবণের কনসেন্ট্রেশন দেওয়া আছে, রোধ রেজিস্ট্যান্স দেওয়া আছে, আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা বার করতে বলেছে। সো আমাদের প্রথমে তো দেখে নিতে হবে ওহমস ল থেকে কি কি আমরা রিলেশন পাই এদের মধ্যে। সো রিলেশনটাকে আমরা ফাইন্ড আউট করে নিই অথবার কোশ্চেনটাতে। রিলেশনটা হচ্ছে এরকম, ওহমস ল কি বলে? ওহমস ল হচ্ছে V প্রপোর্শনাল টু I। এটা নিশ্চয়ই জানো যে কোন একটা মেটাল রড যদি থাকে, মেটাল রডের রেসপেক্টে বলছি, কোন একটা মেটাল রড যদি থাকে, মেটাল রডের দুটো প্রান্তে যদি বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স V হয়, আর ওই রডের থ্রু দিয়ে যদি I অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে যায়,
কারণ বিভব পার্থক্য আছে, একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে। পোটেনশিয়াল ডিফারেন্স থাকা মানে ইলেকট্রনের ফ্লো হওয়া, মানে ইনডাইরেক্টলি কারেন্টের ফ্লো হওয়া, এবং প্রবাহিত কারেন্টের পরিমাণ যদি আই হয়, তার মানে দুটো মেটাল রডের মধ্যে যতটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে তার সঙ্গে প্রপোর্শনেটলি কারেন্টটা ফ্লো হবে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, মানে এর জন্য আর লট কি, তুমি কমন সেন্স লাগাও না, কমন সেন্স লাগালেই বুঝতে পারবে যে যদি যে কোনো কিছু ধরো, এই যে মাঝে মধ্যেই দেখো, ফর এক্সাম্পল একটা অন্য এক্সাম্পলে যাচ্ছি, দেখো মাথায় লজিকটা বোঝার চেষ্টা করো, লজিকটা দেখো, সায়েন্সটা বোঝো। এই যে মাঝে মধ্যেই দেখো তুফান আসছে, ঝড় আসছে, কিরকম, এই যে আয়লা এসেছিল কয়েক বছর আগে, রিসেন্টলি দানা এসছে, মাঝখানে একবার অ্যারাউন্ড 2014-15 এর দিকে জানো কে জানা হুদহুদ বলে একটা এসেছিল ভাইজাগে, তারপরে দানার কয়েকদিন আগেই একটা, দানাটা তো অক্টোবর-নভেম্বরের দিকে এসেছিল, দানার আগেই আর একটা এরকমও কি একটা এসেছিল, খেয়াল হচ্ছে না নামটা। সো এই যে সাইক্লোন গুলো আসছে, তুফান গুলো আসছে, কখনো দানা আসছে, কখনো আয়লা আসছে, কখনো হুদহুদ আসছে, বিভিন্ন রকমের নাম দেওয়া হচ্ছে, এবং এই সাইক্লোন গুলো কখনো ওড়িশাতে, কখনো পশ্চিমবঙ্গে, কখনো বাংলাদেশের দিকে, বিভিন্ন জায়গাতে এই যে সাইক্লোন গুলো আসছে। সাইক্লোন গুলো কেন তৈরি হচ্ছে? এয়ার প্রেসারের ডিফারেন্স তৈরি হচ্ছে। সো লজিক লাগাও, কোন জায়গায় এয়ার প্রেসার টু হাই আর কোন জায়গায় এয়ার প্রেসার টু লো, মানে একটা ভালো প্রেসার ডিফারেন্স আছে। একদিকে খুব হাই প্রেসার হয়ে গেছে, একদিকে খুব লো প্রেসার। লো প্রেসারটাকে কি আমরা কি বলি? নিম্নচাপ এসে গেছে। খবরে কি বলে? নিম্নচাপের জন্য এটা হচ্ছে, নিম্নচাপের জন্য ওটা হচ্ছে, নিম্নচাপের জন্য এতদিন বৃষ্টি হচ্ছে। নিম্নচাপ মানে কি? সামহাও হয়তো এই কলকাতা রিজিয়নটাতে একটা প্রেসার ডিপ্রেশন হয়ে গেছে, এয়ার প্রেসার ফল করে গেছে, সামহাও বিভিন্ন কারণের জন্য হতে পারে। সো প্রেসার যদি এয়ার প্রেসার কমে যায়, অন্যদিকে এয়ার প্রেসার বেশি, তাহলে পার্থক্যটা যত বেশি হবে তত স্পিডে এয়ার ফ্লো করবে, যেটাকে আমরা সাইক্লোন বলছি। টর্নেডো বলতে পারি আরো স্পিডে হলে, অল্প স্পিডে হলে ঝড় বলতে পারি, মাঝে মধ্যে আসে এত কিলোমিটার স্পিডে ঝোড়ো হাওয়া বইবে, আবহাওয়া দপ্তর থেকে মাঝে মধ্যে নোটিশ আসে, ঝোড়ো হাওয়া বইবে মানে অল্প স্পিডে হাওয়া বইবে। সাইক্লোন মানে অনেক স্পিডে এয়ার ফ্লো করবে। তো স্পিডের ডিফারেন্সটা হচ্ছে কেন? ঝোড়ো হাওয়া বইবে মানে সামহাও যে প্রেসারের ডিফারেন্সটা তৈরি হয়েছে দুটো রিজিয়নের মধ্যে, এয়ার প্রেসার ডিফারেন্স, ওই ডিফারেন্সটা কম। এক জায়গাতে নিম্নচাপ হয়েছে, অন্য জায়গাতে উচ্চচাপ রয়ে গেছে, কিন্তু ডিফারেন্সটা কম, তাই অল্প স্পিডে হাওয়া বইবে, যেটাকে আমরা সাধারণভাবে ঝড় বা ঝোড়ো হাওয়া বলছি। কিন্তু যদি ডিফারেন্সটা অনেক হয়, ডিফারেন্সটা অনেক হলে তখন সেটাকে বলা হচ্ছে যে সাইক্লোন আসছে, মানে দুটো এন্ডের মধ্যে, দুটো রিজিয়নের মধ্যে এয়ার প্রেসারের অনেক ডিফারেন্স। সো একদম কমন সেন্স, প্র্যাকটিক্যাল সেন্স থেকে দেখতে পাচ্ছি ডিফারেন্স অনেক বেশি হলে ফ্লো খুব বেশি হয়। সেম জিনিস এখানেও হবে, যদি পোটেনশিয়াল ডিফারেন্স একটা মেটাল কন্ডাক্টরের দুটো এন্ডে পোটেনশিয়াল ডিফারেন্স অনেক বেশি হয়, সেটা শুধু অনেক বেশি অ্যামাউন্টেরই কারেন্ট ফ্লো করবে, মানে বেসিক্যালি ইলেকট্রন ফ্লো করবে এবং তার অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো করবে। কারেন্ট ফ্লো বলতে কি বোঝায়? ইলেকট্রন ফ্লো এর অপোজিট ডাইরেকশন, সেটাকে আমরা কারেন্ট ফ্লো বলে থাকি না। কারেন্ট জিনিসটা কি? আলটিমেটলি চার্জের ফ্লো হচ্ছে, ইলেকট্রনের ফ্লো হচ্ছে, যে ডাইরেকশনে ইলেকট্রন ফ্লো আমরা বলি তার অপোজিটে কারেন্ট যাচ্ছে। কারেন্ট একটা এনার্জি, যেটা যাচ্ছে কেন? চার্জের থ্রু দিয়ে যাচ্ছে, ইলেকট্রন ফ্লোর থ্রু দিয়ে যাচ্ছে। সো পোটেনশিয়াল ডিফারেন্স বেশি মানে ইলেকট্রন ফ্লো অনেক হবে এবং তার মানে কারেন্ট ফ্লো অনেক হবে। পোটেনশিয়াল ডিফারেন্স ভি, তার মানে কারেন্ট ফ্লো আই এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকবে। সো ভি প্রপোর্শনাল টু আই। কেন ওহমস ল? তার অরিজিনটা আমরা এখানে দেখে নিলাম। তার মানে এখান থেকে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আছে, ভি ইজ ইকুয়াল টু আই ইনটু আর। সো প্রপোর্শনাল তো হলো, এবং সেখান থেকে একটা আমরা ইকুয়াল সাইন নিলাম, একটা কনস্ট্যান্ট এলো, কনস্ট্যান্টটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। কনস্ট্যান্ট হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ, যেটাকে বলছি আমরা আর। এবার এই আর কিসের উপর ডিপেন্ড করে? আর ডিপেন্ড করে হচ্ছে দুটো ফ্যাক্টরের উপরে, আর প্রপোর্শনাল টু পরিবাহী লেংথ এবং আর প্রপোর্শনাল টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এরিয়া অফ ক্রস সেকশন। লেংথের সঙ্গে যখন প্রপোর্শনাল, তখন এরিয়া অফ ক্রস সেকশন কনস্ট্যান্ট আছে। যখন এরিয়া অফ ক্রস সেকশনের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এরিয়া অফ ক্রস সেকশনের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তখন লেংথ কনস্ট্যান্ট আছে। এবার দুজনকে কম্বাইন করলে কি দাঁড়ায়? দুজনকে কম্বাইন করলেই দাঁড়ায় আর প্রপোর্শনাল টু এল বাই এ, এবং সেখান থেকেই আসে আর ইজ ইকুয়াল টু রো ইনটু এল বাই এ, যেখানে রোটাকে বলে রেজিস্টিভিটি। আর ইজ ইকুয়াল টু আসে রো ইনটু এল বাই এ, ঠিক আছে? আর প্রপোর্শনাল টু একসাথে কম্বাইন করলে আসে এল ইনটু 1 বাই এ, দ্যাট ইজ এল বাই এ, মানে আর ইজ ইকুয়াল টু রো ইনটু এল বাই এ। তাহলে এখান থেকে রো কি আসে? রো আসে হচ্ছে 1 বাই আর ইনটু এ বাই এল, সরি আর ইনটু এ বাই এল। রো আসে হচ্ছে আর ইনটু এ বাই এল। তাহলে রোটাও আমরা লিখে নিই, রেজিস্টিভিটি রো ইজ ইকুয়াল টু আর ইনটু এ বাই এল। এবারে কন্ডাক্টিভিটি বা সি বা কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা, তাকে কি করে ডিফাইন করা হয়? 1 বাই আর। এই ইকুয়েশন গুলো ইম্পর্টেন্ট, যে কোনো জায়গায় লাগতে পারে। কন্ডাক্টিভিটি হচ্ছে 1 বাই রেজিস্ট্যান্স, ঠিক আছে? পরিবাহিতা হচ্ছে 1 বাই রোধ, রোধের অনন্য। আর আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে রেজিস্টিভিটি 1 বাই রো,
তার অনন্যক। 1/ρ মানে হচ্ছে তার অনন্যক। এটা হচ্ছে কাপ্পা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, যেটা হচ্ছে 1/ρ মানে রেজিস্টিভিটি যে রো, সেই রো এর অনন্যকটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, যাকে আমরা কাপ্পা বলছি। ওয়েল, আমরা তাহলে নেক্সট প্রবলেমটাতে একটু গো থ্রু করে দিই। কি বলছে দেখো, এটা বলছে 80°C উষ্ণতায় NH4Cl, NaCl এবং NaOH এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা দিয়ে দিয়েছে যথাক্রমে 149, 126 এবং 248 সিমেন্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স। ওই উষ্ণতায় NH4OH এর অসীম লঘুতায় মোলার কন্ডাক্টিভিটি ক্যালকুলেট করতে বলেছে। নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোলরাশের ল থেকে আসছে, কারণ অসীম লঘুতায় মোলার কন্ডাক্টিভিটি এই কনসেপ্টটা কোলরাশের ল এর কনসেপ্ট। কোলরাশের ল কি বলে যে কোনো ইলেকট্রোলাইটের জন্য সেটা আমরা দেখিনি। ধরলাম, আমরা ধরে নিচ্ছি এটা একটা উইক ইলেকট্রোলাইট, মানে ধরার কিছু নেই, NH4OH হচ্ছে উইক ইলেকট্রোলাইট। উইক ইলেকট্রোলাইটটার জন্য কোলরাশের ল কি বলছে সেটা আমরা প্রথমে দেখে নিই। কোলরাশের ল এটা বলে যে অসীম লঘুতা যখন হচ্ছে একদম অনেক লঘুতা, মানে ইনফাইনাইট ডাইলিউশন, মানে জল ঢেলে 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 প্রচুর মানে লঘু লঘু করে দেওয়া হয়েছে দ্রবণকে, ইনফাইনাইট অসীম লঘু করে দেওয়া হয়েছে। লঘু মানে কি? গাঢ় দ্রবণ মানে কি? কনসেন্ট্রেটেড সলিউশন বা গাঢ় দ্রবণ মানে কি? যেখানে অল্প জল আছে এবং অনেকটা সল্ট আছে। আর লঘু দ্রবণ মানে কি? যেখানে অল্প সল্ট আছে এবং অনেক জল আছে। তার মানে অসীম লঘুতা মানে কি? যেখানে খুবই অল্প সল্ট আছে আর অসীম জল আছে, দ্যাট ইজ অসীম অ্যামাউন্টের লঘুতা বা ডাইলিউশন আছে, অর্থাৎ
হাইলি ডাইলিউটেড সলিউশন, যেখানে প্রায় সলিউট বা দ্রাব নেই বললেই চলে, সল্ট গুলো প্রায় নেই বললেই চলে, অল্প সল্ট কিন্তু সেটা প্রেজেন্ট আছে অনেকটা জলের মধ্যে দিয়ে, একটা হাইলি ডাইলিউটেড সলিউশন তৈরি হয়েছে, সেটাকে বলছে অসীম লঘুতা। তাহলে অসীম লঘুতায় মোলার কন্ডাক্টিভিটি যদি বলা হয়, কোলরাশের ল কি বলছে? কোলরাশের ল বলে যে কোনো একটা ইলেকট্রোলাইট, সেটা স্ট্রং হোক বা উইক হোক, ইলেকট্রোলাইট গুলো আয়নাইজেশন করে দিয়ে, যেরকম এই উইক ইলেকট্রোলাইটটা আয়নাইজেশন করলে NH4OH NH4+ আর OH- আয়ন তৈরি করবে। অসীম লঘুতায় কি হয়, যদি গাঢ় দ্রবণ থাকে তাহলে এই যে আয়নাইজেশনের ফলে যে ক্যাটায়ন অ্যানায়ন গুলো তৈরি হয়, ক্যাটায়ন আর অ্যানায়নের মোবিলিটি কম থাকে, অর্থাৎ যখনই কোনো গাঢ় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিতা চেক করা হয়, তড়িৎ পরিবহন করানো হয়, কোনো একটা কনসেন্ট্রেটেড সলিউশন আছে তার থ্রু দিয়ে যদি ইলেকট্রিসিটি পাস করানো হয়, তাহলে কনসেন্ট্রেটেড সলিউশনের মধ্যে আয়ন্স তো তৈরি হয়েছে, কারণ ইলেকট্রোলাইট মানে সেটা আয়ন্স তো তৈরি করবে, কিন্তু আয়ন্স গুলো কনসেন্ট্রেটেড সলিউশনে প্রেজেন্ট থাকা মানে অল্প জলের মধ্যে অনেক আয়ন্স প্রেজেন্ট আছে। তাই যদি আয়ন গুলোর থ্রু দিয়ে এখন ইলেকট্রিসিটি পাস করানো হয়, আয়ন্স গুলো মুভ করতে চাইলেও, ক্যাটায়ন মুভ করতে চাইলেও অ্যানায়ন তাকে হোল্ড করে, অ্যানায়ন মুভ করতে চাইলেও ক্যাটায়ন তাকে হোল্ড করে, কারণ তারা একে অপরকে অ্যাট্রাক্ট করে। সেই কারণে গাঢ় বা কনসেন্ট্রেটেড সলিউশনে না তো ক্যাটায়ন ফ্রিলি মুভ করতে পারে, না অ্যানায়ন ফ্রিলি মুভ করতে পারে যখন ইলেকট্রিসিটি পাস করানো হয়। তার একটাই কারণ কনসেন্ট্রেটেড সলিউশন, জল সেখানে কম আছে, ক্যাটায়ন অ্যানায়ন গুলো কাছাকাছি আছে, তাই একজন যদি মুভ করতে চায় ইলেকট্রিসিটি পাস করালে, অন্যজন তাকে হোল্ড করে পুল ব্যাক করে, তো সেই জন্য তার মুভমেন্টটা হয় না, দ্যাট ইজ মোবিলিটি অফ দ্য আয়ন্স কমে যায় যখন সলিউশন কনসেন্ট্রেটেড। কিন্তু যদি সলিউশন ইনফাইনাইটলি ডাইলিউট হয়, সলিউশন ইনফাইনাইটলি ডাইলিউট মানে প্রচুর জল প্রেজেন্ট আছে এবং অল্প সল্ট প্রেজেন্ট আছে, সেই সল্টটাও তো একইভাবে আয়নাইজ করবে। এবারে বেস বলো, সল্ট বলো, ইলেকট্রোলাইট যারাই আছে না কেন, ইলেকট্রোলাইট যখনই আয়নাইজ করবে, এখন অসীম লঘুতা মানে প্রচুর অ্যামাউন্টের জল প্রেজেন্ট আছে, ইনফাইনাইট ডাইলিউশন, তার মানে এখন আয়ন্স গুলো একে অপরের থেকে অনেক দূরে আছে, আয়ন্স গুলো একে অপরের থেকে অনেক দূরে আছে, কারণ ইনফাইনাইট ডাইলিউশনে আছে তারা, দ্যাট ইজ জল এত বেশি আছে যে সেখানে যে আয়ন্স গুলো তৈরি হলো, ইলেকট্রোলাইটের ডিসোসিয়েশনে যে আয়ন্স গুলো তৈরি হলো, আয়ন্স গুলো একে অপরের থেকে অনেক অনেক দূরে আছে। তাহলে অনেক দূরে থাকা আয়ন্স গুলো যদি একটা ক্যাটায়ন তখন মুভ করে, অ্যানায়ন যেহেতু অনেক দূরে আছে সে কিন্তু হোল্ড ব্যাক বা পুল ব্যাক করতে পারবে না, তাই ক্যাটায়ন এখন ফ্রিলি মুভ করতে পারবে, একইভাবে অ্যানায়নও ফ্রিলি মুভ করতে পারবে। দ্যাট ইজ অসীম লঘু বা ইনফাইনাইট ডাইলিউশনের মধ্যে যখন কোনো আয়ন্স প্রেজেন্ট থাকছে, ইনফাইনাইট ডাইলিউশনের কোনো সল্ট আছে, ইলেকট্রোলাইট আছে, সেখানে কোনো আয়ন্স প্রেজেন্ট থাকছে, সেই আয়ন্স গুলোর মুভমেন্ট ক্যাপাবিলিটি বেড়ে যাচ্ছে বা মোবিলিটি বেড়ে যাচ্ছে যখন ইলেকট্রিসিটি পাস করা হচ্ছে। সো ইলেকট্রিসিটি পাস করলে ক্যাটায়ন এখন ফ্রিলি মুভ করতে পারে, অ্যানায়ন এখন ফ্রিলি মুভ করতে পারে, কারণ ইনফাইনাইট ডাইলিউশনে তারা প্রেজেন্ট আছে, প্রচুর জল আছে, তাই আয়ন্স গুলো একে অপরের কাছাকাছি থাকছে না, কেমন করেই বা পুল ব্যাক করবে, কেমন করেই বা অ্যাট্রাকশন হবে। তো যেহেতু আয়ন্স গুলো একে অপরের থেকে অনেক অনেক দূরে আছে, তাই ইলেকট্রিসিটি পাস করলে ক্যাটায়ন্স এখন ইজিলি মুভ করতে পারে, অ্যানায়ন্স এখন ইজিলি মুভ করতে পারে, একে অপরকে হোল্ড করে না বা পুল ব্যাক করে না, মানে মোবিলিটি খুব ভালো হয়ে যায়, অর্থাৎ ইনফাইনাইট ডাইলিউশনে অবভিয়াসলি কন্ডাক্টিভিটি ভালো হয়ে যায়। তার মানে কোলরাশের ল এখন বলছে ইনফাইনাইট ডাইলিউশনে কোনো একটা ইলেকট্রোলাইটের মোলার কন্ডাক্টিভিটি কি হবে, ক্যাটায়নের কন্ডাক্টিভিটি, অর্থাৎ ক্যাটায়নের মোবিলিটির জন্য যে কন্ডাক্টিভিটি, প্লাস অ্যানায়নের মোবিলিটির জন্য যে কন্ডাক্টিভিটি, তার সামেশন হবে। কারণ এখন ক্যাটায়ন ফ্রিলি মুভ করতে পারে এবং ফ্রিলি মুভ করে সে কন্ডাক্টিভিটিতে কমপ্লিট কন্ট্রিবিউশন করে, অ্যানায়নও ইনফাইনাইট ডাইলিউশনে ফ্রিলি মুভ করতে পারে এবং ফ্রিলি মুভ করে টোটাল কন্ডাক্টিভিটিতে সে কমপ্লিট কন্ট্রিবিউশন করে। তাই অ্যানায়ন গুলো যতটা ফ্রিলি মুভ করছে, দিয়ে যতটা কন্ডাক্টিভিটি শো করছে, ক্যাটায়ন গুলো যতটা মুভ করতে পারছে, ফ্রিলি মুভ করতে পারছে এবং যতটা কন্ডাক্টিভিটি শো করছে, দুদিনের সামেশন করলেই আমরা পুরো মোলার কন্ডাক্টিভিটি পাচ্ছি যখন ইনফাইনাইট ডাইলিউশনে পৌঁছে গেছে। সেটাই হচ্ছে কোলরাশের ল, যে ইনফাইনাইট ডাইলিউশনে পৌঁছে গেলে ক্যাটায়নের কন্ডাক্টিভিটিতে মানে ক্যাটায়নের মোবিলিটিতে অ্যানায়নের কোনো ইনফ্লুয়েন্স থাকে না, বা অ্যানায়নের মোবিলিটিতে বা অ্যানায়নের কন্ডাক্টিভিটিতে ক্যাটায়নের কোনো ইনফ্লুয়েন্স থাকে না, অর্থাৎ তারা ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতে পারে, কারণ ইনফাইনাইট ডাইলিউশন, প্রচুর জল প্রেজেন্ট আছে, আয়ন্স গুলো একে অপরের থেকে অনেক দূরে আছে, সো ইন্ডিপেন্ডেন্টলি ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো মুভ করে এবং টোটাল কন্ডাক্টিভিটিতে ক্যাটায়নও ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রিবিউট করে, তার কমপ্লিট কন্ট্রিবিউশন আছে ক্যাটায়নের মুভমেন্টের জন্য, আবার অ্যানায়ন গুলো কমপ্লিট কন্ট্রিবিউশন করে ইন্ডিপেন্ডেন্টলি মুভ করার থ্রু দিয়ে। তাই বলা যেতে পারে যে টোটাল মোলার কন্ডাক্টিভিটি, দ্যাট ইজ পুরো ইলেকট্রোলাইটের
molar conductivity at infinite dilution is equal to cation molar conductivity plus anion molar conductivity at infinite dilution. Not সাইনটা মানে ইনফাইনাইট ডাইলিউশন, এটা বোঝানো হচ্ছে। এবারে উইক, এটা হচ্ছে কোলরাশের ল, এটা সবার জন্যই অ্যাপ্লিকেবল। মানে আমি যদি NH4Cl এর জন্য লিখি তাহলে ইনফাইনাইট ডাইলিউশনে NH4Cl এর টোটাল কন্ডাক্টিভিটি বা টোটাল মোলার কন্ডাক্টিভিটি হবে হচ্ছে ইনফাইনাইট ডাইলিউশনে NH4 প্লাস ক্যাটায়নের মোলার কন্ডাক্টিভিটি প্লাস Cl মাইনাস অ্যানায়নের মোলার কন্ডাক্টিভিটির সঙ্গে ইকুয়াল। অর্থাৎ এরা ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রিবিউট করছে এবং তাদের সামেশনটাই হবে পুরো ইলেকট্রোলাইটটার মোলার কন্ডাক্টিভিটি। আমি যদি NaCl এর জন্য লিখি একই রকম স্টেটমেন্ট লিখবো যে ইনফাইনাইট ডাইলিউশনে NaCl এর মোলার কন্ডাক্টিভিটি, ইনফাইনাইট ডাইলিউশনে NaCl এর মোলার কন্ডাক্টিভিটি is equal to Na plus এর মোলার কন্ডাক্টিভিটি at infinite dilution plus Cl minus এর মোলার কন্ডাক্টিভিটি at infinite dilution, এটা লিখতে পারবো। তাহলে তোমরা বলো NaOH এর কি লিখবে? NaOH এর তোমরা লিখবে হচ্ছে যে ইনফাইনাইট ডাইলিউশনে NaOH এর মোলার কন্ডাক্টিভিটি is equal to হচ্ছে ইনফাইনাইট ডাইলিউশনে ক্যাটায়নের Na plus এর মোলার কন্ডাক্টিভিটি প্লাস ইনফাইনাইট ডাইলিউশনে অ্যানায়নের মোলার কন্ডাক্টিভিটি, এটাই লিখবে। এটাই হচ্ছে কোলরাশের ল। সুতরাং কোলরাশের ল এর চারটে মানে চারটি ইলেকট্রোলাইট আছে এখানে, এটা একটা ইলেকট্রোলাইট, এটা একটা ইলেকট্রোলাইট, এটা একটা ইলেকট্রোলাইট আর এটা একটা ইলেকট্রোলাইট। চারটে ইলেকট্রোলাইটেরই কোলরাশের ল স্টেটমেন্টটা আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম যে ইনফাইনাইট ডাইলিউশনে যে কোনো ইলেকট্রোলাইটের মোলার কন্ডাক্টিভিটি কেমন হবে, সেই মোলার কন্ডাক্টিভিটিতে ক্যাটায়ন ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রিবিউট করবে, কারণ অ্যানায়ন এখন থেকে পুল ব্যাক করতে পারে না, কারণ ইনফাইনাইট ডাইলিউশনে আয়নসগুলো একে অপরের থেকে দূরে আছে। অ্যানায়নও ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রিবিউট করবে এবং দুজনের সামেশনটাই হবে টোটাল কন্ডাক্টিভিটি। একই রকম ভাবে বাকিগুলোর ইকুয়েশন আমরা লিখেছি। এবারে আমাকে কি কোনটা কোনটা বলে দিয়েছে কোশ্চেনে, এটার ভ্যালু বলে দিয়েছে, এটার ভ্যালু বলে দিয়েছে আর এটার ভ্যালু বলে দিয়েছে। এটার ভ্যালু বার করতে হবে। এখন এটার ভ্যালু কেমন করে বার করব? দেখো NH4 প্লাস ক্যাটায়ন, NH4 প্লাস ক্যাটায়ন অর্থাৎ এটার ভ্যালু উইক ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইটদের ভ্যালুটা কেমন করে বার করা হয়, এটা যে কোনো উইক ইলেকট্রোলাইটের জন্য আমরা বার করতে পারি। মৃদু তড়িৎবিশ্লেষ্য বা উইক ইলেকট্রোলাইট যারা হয় তাদের মোলার কন্ডাক্টিভিটির ভ্যালুটা আমরা তীব্র তড়িৎবিশ্লেষ্য বা স্ট্রং ইলেকট্রোলাইটের ভ্যালুগুলো থেকে কেমন করে ক্যালকুলেট করতে পারি সেটা আমরা এখন দেখব। আমরা বেসিক্যালি এইটার ভ্যালু বার করার জন্য এইটা প্লাস এইটার ভ্যালু বার করব। সো NH4 প্লাস ক্যাটায়নটা কোথায় আছে? NH4 প্লাস ক্যাটায়ন আছে NH4Cl এ। আর OH মাইনাস অ্যানায়নটা কোথায় আছে? OH মাইনাস অ্যানায়ন আছে NaOH এ। তাই আমরা প্রথমে NH4Cl আর NaOH এদের ইকুয়েশনটাকে আলাদা করে লিখছি। সো মোলার কন্ডাক্টিভিটি যে ক্যাটায়ন যে অ্যানায়নটা আছে তাদেরটাকে আলাদা করে লিখছি। NH4 প্লাস আছে এই ক্যাটায়নে এই ইলেকট্রোলাইটে, NH4 প্লাস যেখানে আছে সেটাকে আলাদা করে ইকুয়েশনটা লিখছি। আর OH মাইনাস আছে যেখানে, এখানে আছে OH মাইনাস, সেটাকে আলাদা করে লিখছি। Molar conductivity at infinite dilution of NH4Cl is equal to molar conductivity of the NH4 plus cation at infinite dilution plus molar conductivity of the anion at infinite dilution. Molar conductivity of the anion at infinite dilution. এটা আলাদা করে লিখলাম। molar conductivity of NaCl, NaCl না NaOH, এটাকে আলাদা করে লিখছি যে molar conductivity of Na plus at infinite dilution plus molar conductivity of Cl minus OH minus at infinite dilution। আচ্ছা এদের দুজনকে যদি অ্যাড করি, এদের এর ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে, এদের দুজনকে অ্যাড করলেই আমি NH4 প্লাস প্লাস OH মাইনাস এটা পেয়ে যাব, কিন্তু তার সঙ্গে Na প্লাস আর Cl মাইনাস এক্সট্রা পাবো। তাই 3 নম্বরে এখন NaCl কে লিখছি, কারণ Na প্লাস আর Cl মাইনাস কে এক্সট্রা পেয়ে যাচ্ছি যদি আমরা এই দুটো ইকুয়েশনকে অ্যাড করি। ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2 এদেরকে অ্যাড করলে এটা প্লাস এটা হয়ে যাবে, তাতে NH4 প্লাস প্লাস OH মাইনাস হয়ে যাবে, যেটাই কিনা NH4OH এর মোলার কন্ডাক্টিভিটি হবে এট ইনফাইনাইট ডাইলিউশন, কিন্তু সঙ্গে অ্যাডিশনালি Cl মাইনাস প্লাস Na প্লাস এটাও আসবে যখনই অ্যাড করব। তাই Na প্লাস আর Cl মাইনাস এর যেটা আসবে সেটাকে আমরা NaCl ফর্মে লিখছি, যেটাকে মাইনাস করতে হবে আমাকে ইকুয়েশন থেকে। সো Na প্লাস প্লাস Cl মাইনাস এটা দিলাম 3 নম্বর ইকুয়েশন। এবারে অপারেশনটা কি করব? অপারেশনটা করতে চলেছি 1 নাম্বার ইকুয়েশনের সঙ্গে 2 নাম্বার ইকুয়েশন অ্যাড করব আর সেইখান থেকে 3 নাম্বার ইকুয়েশন মাইনাস করব, এটা হবে অপারেশন। তাহলে 1 এর সঙ্গে 2 অ্যাড করছি, তার মানে এদিকেও 3টে অ্যাড হবে, একটা মাইনাস হবে।
তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে একের সঙ্গে 2 অ্যাড হচ্ছে, একে আছে NH4Cl, LHS টাকে প্রথমে করে নিচ্ছি, NH4Cl প্লাস 2 এ আছে হচ্ছে NaOH, এই ভ্যালুগুলো গিভেন ছিল, মাইনাস 3 এ আছে NaCl, 3 নাম্বার ইকুয়েশন আছে LHS এ NaCl ইজ ইকুয়াল টু RHS এ কি থাকছে, RHS এ দেখো 1 প্লাস 2 করলাম, সেখান থেকে 3 মাইনাস করছি, তার মানে এটা আর এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, দিস ওয়ান আর দিস ওয়ান ক্যান্সেল আউট হবে, কারণ এখান থেকে এটা মাইনাস হচ্ছে, আবার 1 এর সঙ্গে 3 তো মাইনাসের রিলেশনে আছে, সো এটা এবং এটা ক্যান্সেল আউট হবে, সো 2 আর 3 মাইনাসের রিলেশনে আছে, 2 মাইনাস 3 আছে, তাই 2 এর এইটা আর 3 এর এইটা, 2 এর Na প্লাস 3 এর Na প্লাস মাইনাস হচ্ছে, আবার 1 ও 3 এর সঙ্গে মাইনাসই আছে, 1 মাইনাস 3 হচ্ছে শেষ পর্যন্ত, সো 1 এর Cl মাইনাস 3 এর Cl মাইনাস মাইনাসের রিলেশনে আছে, তাহলে NH4 প্লাস আর OH মাইনাস এটুকুই শুধু রয়ে যাচ্ছে, তাহলে রাইট সাইডে কি লিখতে পারি, ল্যামডা NH4 প্লাস প্লাস ল্যামডা OH মাইনাস এট ইনফাইনাইট ডাইলিউশন, এটাই লিখতে পারি, এটাই লিখতে পারি। এবারে বলো এটা কি, এটা কি, এটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, এটাই হচ্ছে আমাকে যেটা চেয়েছে NH4 প্লাস আর OH মাইনাস তার সামেশনটাই তো আমাকে চেয়েছে, তাই না, যে মোলার কন্ডাক্টিভিটি অফ NH4OH, এটাই তো আমাকে চেয়েছে, তাহলে এটাই পেয়ে গেলাম আমরা, ইজ ইকুয়াল টু মোলার কন্ডাক্টিভিটি অফ NH4OH। এবারে তো নিশ্চয়ই আর প্রবলেমে বলে দিতে হবে না, তার মানে যেটা চেয়েছিল সেটা ইজ ইকুয়াল টু কি, দিস ওয়ান যার ভ্যালু গিভেন প্লাস দিস ওয়ান যার ভ্যালু গিভেন মাইনাস দিস ওয়ান যার ভ্যালু গিভেন, সো গিভেন ভ্যালুগুলো পুট করে দাও তাহলেই হয়ে যাবে, NH4Cl plus NaOH minus NaCl, NH4Cl that is 149 plus NaOH that is 126 minus NaCl, NaCl টা কত, না দাঁড়াও দাঁড়াও, NH4Cl কত, NH4Cl হচ্ছে 149 প্লাস NaOH, NaOH হচ্ছে 248 প্লাস 248 মাইনাস NaCl, NaCl হচ্ছে 126, এটাই হবে তোমার আনসার, কারণ ওটাই পেয়েছি আমরা, ইকুয়েশন তো সেটাই বলছে না, ইকুয়েশন কি বলছে যে NH4Cl প্লাস NaOH, NH4Cl এর অসীম লঘুতায় মোলার কন্ডাক্টিভিটি প্লাস NaOH প্লাস NH4Cl প্লাস NaOH মাইনাস NaCl, সো NH4Cl এর ভ্যালু প্লাস NaOH এর ভ্যালু মাইনাস NaCl করলে সেটাই হচ্ছে আমার টার্গেট ভ্যালু, যেটা চেয়েছে NH4OH এর মোলার কন্ডাক্টিভিটি অসীম লঘুতায়, তাহলে সেই ভ্যালুগুলো অ্যাড করলাম, NH4Cl প্লাস NaOH এর ভ্যালু, NH4Cl এর ভ্যালু এটা, NaOH এর ভ্যালু এটা, সো 149 প্লাস 248 মাইনাস 126 যেটা কিনা NaCl এর ভ্যালু, তাহলে এটাকে সলভ করবে, যেটা হবে সেটাই হচ্ছে আনসার, সিমেন্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স হচ্ছে তার ইউনিট, এটাকে সলভ করে নেবে, ক্লিয়ার, সো দ্যাট উইল বি ইওর আনসার। ওকে, চলো আমরা তাহলে কোল্ডরাশের লটাও কমপ্লিটলি দেখলাম, কোল্ডরাশের লয়ের যে কোনো প্রবলেম কেমন করে সলভ করতে হবে। পরেরটা কি বলছে দেখো, আচ্ছা আবার দেখো কোল্ডরাশের লয় দিয়েছে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, কি বলছে BaOH হোল 2 BaCl2 এবং NH4Cl তিনটে দ্রবণ আছে, তাদের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা যথাক্রমে এগেন তিনটে ভ্যালু দিয়ে দিয়েছে, ওহম ইনভার্স, সেন্টিমিটার স্কয়ার, মোল ইনভার্স, এগেন আমাকে NH4Cl NH4OH এর অসীম লঘুতায় ভ্যালু বার করতে বলেছে, সো এগেন আমরা কি করছি তাহলে এখন আগে ইকুয়েশন তিনটে লিখে নিচ্ছি, ঠিক আছে, যেটাকে টার্গেট সেটা লিখে নিই আগে, টার্গেটটা হচ্ছে আমার এটা চাই যে মোলার কন্ডাক্টিভিটি অফ NH4OH অসীম লঘুতায় ইজ ইকুয়াল টু মোলার কন্ডাক্টিভিটি অফ NH4 প্লাস প্লাস মোলার কন্ডাক্টিভিটি অফ OH মাইনাস, এটা আমার চাই, আর টার্গেট ইকুয়েশন এটা হচ্ছে টার্গেট ইকুয়েশন, আর গিভিং কি কি আছে, গিভিং এর মধ্যে প্রথম ইকুয়েশনটা হচ্ছে BaOH হোল 2, তার মানে মোলার কন্ডাক্টিভিটি অফ BaOH হোল 2 OH হোল 2 ইজ ইকুয়াল টু হবে মোলার কন্ডাক্টিভিটি এট ইনফাইনাইট ডাইলিউশন অফ Ba2 প্লাস প্লাস যেহেতু হোল 2 আছে OH হোল 2 এই 2 ইনটু মোলার কন্ডাক্টিভিটি অফ 2 ইনটু মোলার কন্ডাক্টিভিটি এট ইনফাইনাইট ডাইলিউশন অফ OH মাইনাস, কারণ যেহেতু হোল 2 আছে তাই 2 ইনটু হয়ে গেছে, এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন নাম্বার 2 কি হবে, BaCl2 আছে, সো মোলার কন্ডাক্টিভিটি অফ BaCl2 এট ইনফাইনাইট ডাইলিউশন ইজ ইকুয়াল টু হবে মোলার কন্ডাক্টিভিটি অফ Ba2 প্লাস এট ইনফাইনাইট ডাইলিউশন প্লাস এখানেও এগেন Cl2 আছে, সো 2 ইনটু
Cl minus 2 into molar conductivity of Cl minus at infinite dilution এটা হবে 2 নাম্বার ইকুয়েশন আচ্ছা 3 নাম্বার ইকুয়েশনটা এখানে লিখছি 3 নাম্বারটা এখানে লিখছি 3 নাম্বার আছে NH4Cl so molar conductivity of NH4Cl at infinite dilution is equal to molar conductivity of NH4 plus cation plus molar conductivity of Cl minus anion at infinite dilution এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন এবারে বলো আমার টার্গেট ইকুয়েশন মানে এইটাতে পৌঁছতে হবে আরএইচএস এ এই পার্টটায় আসতে হবে তাহলে 1 2 আর 3 এর মধ্যে কি রকম ভাবে অপারেট করলে আরএইচএস এ এটা আসবে দেখো আমার লাগবে NH4 প্লাস আচ্ছা 1 2 3 এর মধ্যে NH4 প্লাস কোথায় আছে 3 এ NH4 প্লাস আছে মানে 3টাকে অ্যাডিশনে রাখতে হবে প্লাস OH মাইনাস কোথায় আছে 1 2 3 এর মধ্যে OH মাইনাস আছে 1 নাম্বার ইকুয়েশনে 1 নাম্বার ইকুয়েশনে আছে OH মাইনাস 3 নাম্বার ইকুয়েশনে আছে NH4 প্লাস তার মানে 1 আর 3 কে অ্যাড করতে হবে কিন্তু এখানে একটা প্রবলেম আছে প্রবলেমটা কি এগুলোতে 2 OH মাইনাস আছে কিন্তু এখানে NH4 প্লাস একটাই আছে আমার কিন্তু একটাই NH4 প্লাস আর একটাই OH মাইনাস লাগবে সামেশন যেখান থেকে আমি এটা বার করব একটা NH4 প্লাস তো এখান থেকে আসছে বাট 2 OH মাইনাস এর হিসাব এখানে আছে তার মানে আমাকে এই 3 নাম্বার ইকুয়েশনকে 2 দিয়ে আগে মাল্টিপ্লাই করে নিতে হবে সো এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম এখন আমার কাছে হিসাব পরিষ্কার যে 2NH4 প্লাস এখান থেকে পাবো 2OH মাইনাস এখান থেকে পাবো মানে দুজনকে অ্যাড করলে 2NH4OH এর হিসাব পাবো তাকে হাফ করে দিলে NH4OH এর হিসাব পাবো তাহলে এখন কি করব এখন আমরা অ্যাড করব বি এর NH4 প্লাস কোথায় আছে বা 2NH4 প্লাস কোথায় আছে 3 নম্বরে আর OH মাইনাস আছে 2OH মাইনাস আছে 1 নম্বরে মানে 1 প্লাস 3 অপারেশনটা কি হবে অপারেশনটা হবে হচ্ছে 1 প্লাস 2 ইনটু 3 মানে 3 মানে হচ্ছে এখন এই ইকুয়েশনটাকে 3 বলছি 1 প্লাস 3 মানে 2 দিয়ে ইনটু করার পরে ইকুয়েশনটাকে 3 বলছি 2 দিয়ে ইনটু করে দিয়েছি এটাকে 3 বলছি 1 প্লাস 3 মাইনাস 2 এই অপারেশনটা করব 1 প্লাস 3 মাইনাস 2 এই ভ্যালুটা করলে আমরা দেখে নিই সত্যি টার্গেটটা পাচ্ছি কিনা তাহলে অ্যাকর্ডিংলি ভ্যালুগুলো পুট করে দেব আচ্ছা 1 আর 3 অ্যাড করছি সেখান থেকে 2 মাইনাস করছি মানে 1 থেকেও 2 মাইনাস যাচ্ছে 3 থেকেও 2 মাইনাস যাচ্ছে আচ্ছা 1 থেকে যদি 2 মাইনাস যায় তাহলে কেটে যাচ্ছে কোন পার্টটা 1 থেকে 2 মাইনাস গেলে এই পার্টটা কেটে যাচ্ছে 1 আর 2 এর মধ্যে এটা কমন ছিল এটা কেটে যাচ্ছে 1 থেকে 2 মাইনাস গেলে আচ্ছা 3 থেকে যদি 2 মাইনাস যায় তাহলে কেটে যাচ্ছে কোন পার্টটা 3 তেও আছে 2Cl মাইনাস 2Cl মাইনাস এন্ড 2 তেও আছে 2Cl মাইনাস এই পার্টটা কেটে যাচ্ছে এই পার্টটা কেটে যাচ্ছে তার মানে 1 থেকেও 2 মাইনাস গেছে তাতে Ba2 প্লাস ক্যান্সেল হয়েছে 3 থেকেও 2 মাইনাস গেছে তাতে Cl মাইনাস গুলো 2Cl মাইনাস ক্যান্সেল আউট হয়েছে তাহলে এখন পড়ে থাকবে কি কি পড়ে থাকবে 2NH4 প্লাস প্লাস 2OH মাইনাস তার মানে এটা করলে পড়ে থাকবে আমার কাছে 2NH4 প্লাস 2 into lambda not NH4 plus plus 2 into lambda not Cl minus that is 2 into molar conductivity of NH4Cl 2 into molar conductivity of NH4Cl এটাই পড়ে থাকছে কারণ এখানে হচ্ছে 2OH minus পড়ে আছে এখানে 2NH4 plus পড়ে আছে তো 2NH4 plus plus 2H Cl minus 2NH4 plus plus 2OH minus আছে Cl minus না সরি OH minus এটা হচ্ছে সিচুয়েশন অর্থাৎ পড়ে আছে 2H minus আর 2NH4 plus that is 2NH4 plus plus 2H minus that means 2 lambda not NH4OH তাহলে এইটা পাবো কেমন করে 1 plus 3 minus 2 করেছি তাহলে 1 এর LHS এ কে আছে তার সঙ্গে 3 এর LHS এ কে আছে 2 into এটা এই দুটো অ্যাড করতে হবে এবং সেখান থেকে 2টা মাইনাস করতে হবে তাহলে 1 টাকে 1 এ আছে BaOH whole 2 BaOH whole 2 450.6 1 এর সঙ্গে অ্যাড হবে 3 মানে হচ্ছে NH4Cl into 2 NH4Cl এটা হচ্ছে 128.8 এটা into 2 into 128.8 সেখান থেকে মাইনাস হবে কে মাইনাস হবে হচ্ছে 2 1 plus 3 হয়ে গেছে 3 টা হচ্ছে 2 into NH4Cl মাইনাস হচ্ছে 2 টা কোনটা 2 টা হচ্ছে এইটা BaCl2 এর ভ্যালুটা BaCl2 এর ভ্যালু হচ্ছে 245.6 এই অপারেশনটা করলে যেটা পাবো সেটা কি কারেক্ট না সেটা হচ্ছে 2 into NH4OH পাবো
তাই এই পুরো অপারেশনটা করলাম 1 + 3 - 2 1 + 3 - 2 করলে যেটা পেলাম এটা হচ্ছে 2 × NH4OH পেলাম, 2 × NH4OH পেলাম। আমাকে চেয়েছে NH4OH, তাই এটার হাফ করে দিতে হবে। সো দিস উইল বি দ্য আনসার। এটাকে সিম্পলিফাই করবে, এটাই হচ্ছে আনসার। দেখে নেবে কত হচ্ছে, কেমন করে হয়েছে। 2 একটা কেস ছিল, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। NH4OH ছিল হচ্ছে NH4+ + OH-, BOH হল ছিল Ba2+ + 2OH-, BaCl2 ছিল হচ্ছে Ba2+ + 2Cl-, আর NH4Cl ছিল NH4+ + Cl- 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি পুরোটাকে, যাতে হিসাব মিলে। এবারে কি করেছি, 1 এর সঙ্গে 3 অ্যাড করেছি, সেখান থেকে 2 মাইনাস করেছি, তাতে 1 থেকে 2 টা যখন মাইনাস হয়েছে Ba2+ Ba2+ ক্যান্সেল হয়েছে, আবার 3 থেকে যখন 2 মাইনাস হয়েছে তখন 2Cl- 2Cl- ক্যান্সেল হয়েছে, তাহলে পড়ে আছে 2OH- আর 2NH4+, দ্যাট মিন্স 2NH4OH। 2NH4OH আমার লাগবে না, আমার লাগবে 1NH4H, তার মানে হাফ করে দিচ্ছি। কোন ভ্যালুটাকে, 1 + 3 - 2 করলে যা হয় 1 এর LHS প্লাস 3 এর LHS মাইনাস 2 এর LHS করলে যা হবে তাকে হাফ করে দিলেই আমরা আনসার পেয়ে যাচ্ছি। সো কোল্যাশের লয়ের প্রবলেমগুলো কিন্তু ইজি প্রবলেম থাকছে। দেখো এটা কি বলছে, ম্যাগনেসিয়াম 2+ Ag+ Ag এই গ্যালভানীয় কোষ্ঠীর ক্ষেত্রে কোষ বিক্রিয়াটা লেখো। ওকে কোষ বিক্রিয়া লিখতে বলেছে, মানে রিডাকশন, হাফ রিঅ্যাকশন এবং অক্সিডেশন, হাফ রিঅ্যাকশন গুলো লিখতে বলেছে। আর প্রমাণ অবস্থায় কোষ্ঠী থেকে প্রাপ্ত বৈদ্যুতিক কার্য নির্ণয় করো। বৈদ্যুতিক কার্য নির্ণয় করা মানে এখানে বলতে চাইছি বেসিক্যালি ডেল্টা জিটা বার করতে। ডেল্টা জি হয় -NF E0 সেল, প্রমাণ অবস্থায় মানে ডেল্টা G0 = -NF E0 সেল। এটাই হচ্ছে প্রমাণ অবস্থায় ডেল্টা জির ভ্যালু, যেটা কিনা বার করতে বলেছে। সো প্রথমে তো আমরা হাফ রিঅ্যাকশনে ফোকাস করি। হাফ রিঅ্যাকশন কি করে বার করব, আমরা জানি কোন একটা সেলের লেফটে থাকে হচ্ছে অ্যানোড যেখানে অক্সিডেশন হয়, রাইটে থাকে ক্যাথোড যেখানে রিডাকশন হয়। তাহলে অ্যানোড হাফ রিঅ্যাকশন, এখানে অক্সিডেশন হচ্ছে, ইলেকট্রন লস হচ্ছে, সেইটা লিখছি। ইলেকট্রন যদি লসের মতন করে লিখতে হয় তার মানে ম্যাগনেসিয়াম নিশ্চয়ই এখানে দুটো ইলেকট্রন লস করছে, দিয়ে ম্যাগনেসিয়াম 2+ তৈরি হচ্ছে, ম্যাগনেসিয়াম 2+ তৈরি হচ্ছে। এটাই হচ্ছে হাফ রিঅ্যাকশন হবে অ্যানোডের। ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডে অক্সিডেশন হচ্ছে, সরি ক্যাথোডে রিডাকশন হচ্ছে। ক্যাথোডে আমরা জানি বিজারণ বা রিডাকশন হয়। তাহলে ক্যাথোড হাফ রিঅ্যাকশনে কে থাকবে, Ag+ এর Ag, রিডাকশন মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট হবে, তার মানে এখানে নিশ্চয়ই Ag+ ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, দিয়ে Ag তৈরি করবে। তাহলে এটা হলো দুটো হাফ রিঅ্যাকশন। এখান থেকে টোটাল সেল রিঅ্যাকশনটা লিখতে গেলে আমাকে ইলেকট্রনের হিসাব বার করতে হবে। ইলেকট্রনের হিসাবে দেখতে পাচ্ছি এখানে 2 ইলেকট্রন আছে, এখানে 1 ইলেকট্রন আছে, তার মানে প্রথমে আমরা পুরো ইকুয়েশনটাকে, সেকেন্ড ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলে এখন 2 ইলেকট্রন হয়ে গেছে, আমরা সিম্পল অ্যাড করে দেবো। দুটি ইকুয়েশনকে যদি অ্যাড করি অবভিয়াসলি -2 ইলেকট্রন + 2 ইলেকট্রন ক্যান্সেল আউট হবে। তাহলে LHS এলো হচ্ছে ম্যাগনেসিয়াম + 2Ag+, আর RHS এ গেল হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ + 2Ag, ম্যাগনেসিয়াম 2+ + 2Ag, ম্যাগনেসিয়াম + 2Ag+, সেখান থেকে গেল ম্যাগনেসিয়াম 2+ + 2Ag। এটা হলো হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড তাদের হাফ রিঅ্যাকশন এবং সেখান থেকে নেট সেল রিঅ্যাকশনটা যেটা প্রথমে চেয়েছিল, প্রথম কোশ্চেনটা হয়ে গেল। প্রমাণ অবস্থায় কোষ্ঠী থেকে প্রাপ্ত বৈদ্যুতিক কার্য নির্ণয় করো। তার মানে এখন প্রমাণ অবস্থায় বৈদ্যুতিক কার্য নির্ণয় করতে হবে, মানে আমাকে বার করতে হবে ডেল্টা G0 = -NF E0 সেল। তাহলে প্রথমে বার করতে হবে E0 সেল কত হয়। E0 সেল মানে হচ্ছে E0 ক্যাথোড, ক্যাথোডে কে আছে, ক্যাথোডে কে আছে, E0 ক্যাথোড মানে হচ্ছে, ক্যাথোড হচ্ছে Ag + Ag, এই পেয়ারটা হচ্ছে ক্যাথোড, Ag + Ag এই পেয়ারটা ক্যাথোড, কারণ ওটাই ক্যাথোডে রিঅ্যাকশন করছে। -E0 অ্যানোড, E0 অ্যানোড কি হবে, Mg2 + Mg, Mg2 + Mg, এটা হবে হচ্ছে E0 অ্যানোড। আচ্ছা এর ভ্যালুগুলো কি দেওয়া আছে, E0 ক্যাথোডের ভ্যালু দেওয়া আছে, Ag + Ag এর ভ্যালু দেওয়া আছে 0.80 ভোল্ট। সো Ag + Ag এর ভ্যালুটা আমরা লিখে দিচ্ছি, তাহলে 0.80 ভোল্ট, 0.80 ভোল্ট মাইনাস E0 অ্যানোড, অ্যানোডের ভ্যালু কত দেওয়া আছে, -2.36 ভোল্ট, -2.36 ভোল্ট। সো এটা দিলাম -2.36 ভোল্ট। সো অবভিয়াসলি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এবং এখানে অ্যাড করলে কত আসছে দেখো, অ্যাড করলে এটা আসছে প্লাস হয়ে গিয়ে আসছে 3.16 ভোল্ট, 3.16 ভোল্ট। এটা হলো E0 সেল। তাহলে ডেল্টা G0 কত হবে, ডেল্টা G0 হবে -N × F × E0 সেল। N এর ভ্যালু কত, N এর ভ্যালু হচ্ছে দুটো ইলেকট্রন ট্রান্সফার প্রসেস হয়েছে এখানে, তাই এখানে দুটো ইলেকট্রন ট্রান্সফার প্রসেস মানে এখানে N হচ্ছে 2,
এখানে আমরা বলতে পারি n এর ভ্যালু হচ্ছে 2, এখানটা ছোট্ট করে দিচ্ছি, n এর ভ্যালু হচ্ছে এখানে 2, তাহলে ডেল্টা জি নট হবে হচ্ছে -2 ইনটু f হচ্ছে 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে মানে হচ্ছে 96500 কুলাম্ব, দ্যাট ইজ 96500 কুলাম্ব ইনটু ই নট সেল বেরিয়েছে 3.16, এইটা যেটা হবে দিস ইজ ইওর আনসার, যেটা বেরোবে দিস ইজ ইওর আনসার। ইউনিট কি হবে? ইউনিট হবে হচ্ছে জুল। ওকে, দিস মাচ জুল, এই পার্টটা হচ্ছে তোমার আনসার। এন হচ্ছে 2, এফ হচ্ছে 96500 কুলাম্ব 1 ফ্যারাডে, তাহলে ডেল্টা জি নট কত হয়ে গেল? ডেল্টা জি নট হয়ে গেল মাইনাস এন এফ ই নট সেল। এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার, কতগুলো হচ্ছে? দুটো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, দেখতেই পাচ্ছি নেট দুটো ইলেকট্রন লস হচ্ছে বা দুটো ইলেকট্রন গেইন হচ্ছে, সো নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার হয়ে গেল 2, আর এফ হয়ে গেল 96500 আর ই নট সেল হয়ে গেল 3.16, দিস মাচ জুল হবে হচ্ছে ডেল্টা জি। এটা যদি খুব বড় ভ্যালু আসে তুমি এটাকে কিলো জুলে নিয়ে যেতে পারো বাই ডিভাইডিং উইথ 1000। সেইভাবে আমরা একে একে ইলেকট্রোকেমিস্ট্রি থেকে যত রকমের কনসেপচুয়াল কোয়েশ্চেন্স আসতে পারে, নিউমেরিক্যালের যে অ্যাপ্রোচগুলো থাকতে পারে, অর্থাৎ সেল একটা জায়গা নিউমেরিক্যালের জন্য, আবার কোল্ডরাশের ল একটা জায়গা, কোল্ডরাশের ল থেকে এক্সপেক্ট করতেই পারো আরামসে একটা নিউমেরিক্যাল দেবে, কোল্ডরাশের ল খুব ইম্পর্টেন্ট এবং ওখান থেকে আরামসে নিউমেরিক্যাল থাকবে। সো কোল্ডরাশের ল, সেল, এই রিলেটেড সমস্ত নিউমেরিক্যালের থ্রু দিয়ে আমরা কনসেপ্টগুলো আরেকবার রিভিশন করলাম ইলেকট্রোকেমিস্ট্রির জন্য। দেখতে থাকো সূর্য স্যারের কেমিস্ট্রি ক্লাস। আমরা এরপরে যে চ্যাপ্টারটা নিয়ে আসবো সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, যেখানে এরকম ভাবেই আমরা নিউমেরিক্যাল এবং তার সঙ্গে কনসেপচুয়াল থরো স্টাডি করব। দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের ক্লাসে কেমিক্যাল কাইনেটিক্স।